হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো বলো বলো, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ, সুমন কি বলছিস বল। হ্যালো সুমন, কিছু বলছিলি? না না, ওই সুমন মাইতি তারটা আছে, তার বোধহয় প্রবলেম হচ্ছে, লেফট করে গিয়ে আবার জয়েন করছে বোধহয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, সুমন মানে ওই সুমনের কথাই বলছি। হ্যাঁ, ও দেখলাম হঠাৎ করে যে সুমন যেটা বলার চেষ্টা করছে। কোয়ান্টাম মেকানিক্সের ক্লাস চলছে। আচ্ছা, আজকে লেকচার 15, তাই তো? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, এখানে রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স, তার লেকচার ধরলে এটা 7 মনে হয়। ঠিক আছে? আজকে তারিখ হচ্ছে তোমার, আচ্ছা দেখো, তাহলে আমরা আগের দিনে কোনখানে শেষ করেছিলাম সেই জায়গা থেকে যা শুরু করতে হবে। আচ্ছা, আগের দিনে আমরা শেষটা বেসিক্যালি করেছিলাম জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে। তোমার সোয়াজ ইনইকুয়ালিটি বলে দেওয়া হয়েছিল, সেটাকে কাজে লাগিয়ে তোমার জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল পড়া হয়েছিল। সেটা কেমন দেখতে ছিল? জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, সেটা হচ্ছে সিগমা এ সিগমা বি, দিস ইজ গ্রেটার ইকুয়াল টু এ বি কমিউটেটর, তার অ্যাভারেজ ভ্যালু ডিভাইডেড বাই টোয়াইস আই। আচ্ছা, ওই প্রবলেমটাতে কেউ তো করে পাঠালে না, যেটা হচ্ছে যে ওই মিনিমাম আনসার্টেনটি যে স্টেটটা সেটা গাউসিয়ান হবে, সেটা তো কেউ তো করে পাঠাওনি। কেউ করেছিলে? স্যার, মিনিমাম আনসার্টেনটির কন্ডিশনটা দেখানো যাচ্ছে, কিন্তু মানে ওই স্টেট হ্যাঁ, মানে যদি গাউসিয়ান। যদি গাউসিয়ান হয় তাহলে সিগমা এক্স সিগমা পি এক্স এইচ ক্রস বাই 2 হচ্ছে, সেটা মানে দেখাতে পারছো, তাই তো? উল্টোটা পাচ্ছ না, তাই না? না না, আপনি তো দিয়েছিলেন যে মানে মিনিমাম আনসার্টেনটি কখন হবে, দিয়ে ওখানে ওই যে এটার সাথে যার একটা অ্যান্টি কমিউটেটর পার্ট ছিল ওইটা জিরো হয়ে গেলেই তো হয়ে যাবে। না না, সেটা আমি বলছিলাম না। আমি তার সাথে যেটা মানে আমি যেটা মেন কোশ্চেনটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে যে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ স্টেট টু বি দ্য মিনিমাম আনসার্টেনটি স্টেট ইজ দ্যাট দিস হ্যাজ টু বি গাউসিয়ান। অর্থাৎ যদি গাউসিয়ান স্টেট হয় তাহলে তার জন্য দেখাতে পারবে সিগমা এক্স সিগমা পি এক্স ইকুয়াল টু এইচ ক্রস বাই 2 হচ্ছে। আবার ঘুরিয়ে সিগমা এক্স সিগমা পি এক্স ইকুয়াল টু এইচ ক্রস বাই 2 হলে এটা নেসেসারিলি ইমপ্লাই করবে যে তোমার ওই স্টেটটা সেটা হচ্ছে গাউসিয়ান, এটা টু পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার টাইপের দেখতে হবে আর কি। তো সেটা দেখাতে বলেছিলাম, সেইটা একটুখানি দেখবে, এটা একটু কঠিন। হ্যাঁ, মানে গাউসিয়ান ওয়েব প্যাকেট ধরে নিলে সেইখান থেকে সিগমা এক্স সিগমা পি এক্স তুমি ক্যালকুলেট করে দেখাতে পারবে যে ওটা এইচ ক্রস বাই 2 হচ্ছে, সেটা অসুবিধা নেই। কিন্তু উল্টো দিক দিয়ে যে সিগমা এক্স সিগমা পি এক্স এইচ ক্রস বাই 2 যদি হয়, হ্যাঁ, তাহলে তোমার কি হবে আর কি, সেইটা আর কি যে আস্তে 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 মানে ব্যাক করে 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 দেখা যে আলটিমেটলি স্টেটটা হতে হবে গাউসিয়ান আর কি। সেইটা কিন্তু একটু কঠিন, সেটা একটু ভালো করে দেখতে হবে, বই লিটারেচার সব মানে দেখে দেখে ম্যানেজ করতে হবে, বিভিন্ন বই দেখে দেখে কিন্তু তোমাকে শিখতে হবে। যাকে ওটা নিয়ে এখন আলোচনা করছি না, আমাদের আজকে যেটা আলোচনা করার কথা সেই জায়গায় আমি তাড়াতাড়ি ফিরে যাই। আচ্ছা, এটা হচ্ছে জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। আচ্ছা আচ্ছা, এবারে দেখো আমরা এইখান থেকে যেটা বুঝতে পারছি যদি এরকম হয়ে যায় যে ইফ, আচ্ছা এখানে একটা বলে নেওয়া ভালো যে যেখানে তোমার এ অপারেটর অ্যান্ড বি অপারেটর আর দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর
corresponding to the classical observable A and B respectively. A and B are the quantum mechanical operator corresponding to the classical observable A and B respectively. আর এবারে যদি এমন হতো যে if AB commutator এটা তোমার 0 হয়ে যাচ্ছে, দেন তুমি যেটা পাচ্ছ সিগমা এক্স সিগমা বি গ্রেটার ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে এইটা কি রিপ্রেজেন্ট করছে? এটা গ্রেটার ইকুয়াল টু 0 হচ্ছে। এটা সিম্পলি মানে হচ্ছে যে যদি দুটো অপারেটর কমিউট করে, দেন A and B may be determined simultaneously with arbitrary precision. তাদেরকে তখন সাইমালটেনিয়াস আরবিট্রারি প্রিসিশন মাপা গেলেও যেতে পারে, মানে আমি যাবেই বলছি না। হ্যাঁ, মানে অনেক তোমার যেখানে কোনো আনসার্টেনিটি প্রিন্সিপালের গল্প নেই, কোনো ক্লাসিক্যাল অবজেক্ট, তার ক্ষেত্রেও তোমার কিন্তু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থাকতে পারে। তুমি যখন ল্যাবরেটরিতে কোনো একটা মেজারমেন্ট করো মানে হচ্ছে ধর টাইটেশন বা কিছু একটা করছো, সেখানে কি কোনো এরার বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থাকে না? সে থাকতে পারে, কিন্তু ইন প্রিন্সিপাল তুমি এ আর বি কে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারবে। এটা তো সেটা আমরা বলছি। তারপরে কমিউট করা আর করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবলগুলোকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন মাপা, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। আর যদি এই এবি কমিউটেটরটা 0 হয়, তখন এ আর বি এদেরকে বলা হয় তোর নন ক্যানোনিক্যাল কোয়ান্টিটি। আর এবি কমিউটেটরটা যদি নট ইকুয়াল টু 0 হয়, তখন তাহলে ক্যানোনিক্যাল বা কনজুগেট কোয়ান্টিটি। এবং আনসার্টেনিটিটা শুধুমাত্র ক্যানোনিক্যাল বা কনজুগেট কোয়ান্টিটির মধ্যেই থাকবে, নন ক্যানোনিক্যাল বা নন কনজুগেট কোয়ান্টিটির মধ্যে কিন্তু কোনো আনসার্টেনিটি প্রিন্সিপাল থাকবে না। তাহলে এক্স পি এক্স, ওয়াই পি ওয়াই, জেড পি কে তারা সব ক্যানোনিক্যাল কোয়ান্টিটি, তাদের মধ্যে আনসার্টেনিটি রিলেশনটা থাকবে। যদি এক্স এর সঙ্গে পি ওয়াই বা এক্স এর সঙ্গে পি জেড বা ওয়াই এর সঙ্গে পি এক্স বা ওয়াই এর সঙ্গে পি জেড, এদের মধ্যে এরা নন ক্যানোনিক্যাল কোয়ান্টিটি, এদের কিন্তু কোনো আনসার্টেনিটি থাকবে না। এইটা আচ্ছা। এবং অ্যাট দ্য সেম টাইম আমি আর একটা জিনিসও দেখেছিলাম, সেটা হচ্ছে এই যে যদি এরকম হতো, ইফ ধরো কোনো একটা স্টেট তুমি পেয়েছো যেটা হচ্ছে এরও আইগেন স্টেট আর সেই স্টেটটা হচ্ছে বি এরও আইগেন স্টেট, তাহলে সাইটা বেসিক্যালি মানে এটা যে সিম্পলি মানে হচ্ছে সাই ইজ এ সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস অফ এ এন্ড বি। simultaneous eigenfunctions of A and B, মানে A আর B দুজনেরই আইগেন ফাংশন বা সাইমালটেনিয়াস আইগেন ফাংশন। যদি এটা হয়, তাহলে দেখবে আমরা জানি যে যদি SI ইকুয়াল টু আলফা সাই হয়, তাহলে সেইখান থেকে তুমি যেটা পাও সেটা হচ্ছে মানে এটা করা হয়েছিল যে এই পার্টিকুলার ক্ষেত্রে সিগমা এটাকে তুমি ক্যালকুলেট করো, সেটা 0 বেরোবে। আর এইখান থেকে সিগমা বিটাকে ক্যালকুলেট করো, সেটা 0 বেরোবে। অর্থাৎ সিগমায় সিগমা বি তুমি যদি গুণ করো, সেটা হচ্ছে 0 বেরিয়ে যায়। এটাও তুমি জানো। তারপরে এটা দেখো, যেটা দাঁড়াচ্ছে যে যদি তোমার কোন একটা স্টেট তুমি পাও, যে স্টেট দুটো হচ্ছে এ এবং বি দুজনের সাইমালটেনিয়াস আইগেন স্টেট, তাহলে সেই স্টেটে এ এই ক্লাসিক্যাল অবজারভেবল, তাকে বের করার আনসার্টেনিটিও 0, আর বি এই ক্লাসিক্যাল অবজারভেবল, তাকে বের করার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আনসার্টেনিটিও হয়ে যাচ্ছে তোমার 0। অর্থাৎ সিগমা এ আর সিগমা বি ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকলে, মানে একটা স্টেট যদি এ আর বি দুজনেরই আইগেন ফাংশন হয় বা আইগেন স্টেট হয়, তাহলে সেই স্টেটে এ এবং বি দুটো ক্লাসিক্যাল অবজারভেবলকে তুমি সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারবে। আবার এইখানে তুমি দেখতে পাচ্ছ যে দুটো অপারেটর কমিউট করে যায়, তাহলে তাদেরকে তুমি সেই ক্লাসিক্যাল অবজারভেবলকে তুমি আবার সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারো আর কি, মাপাটা সম্ভব ইন প্রিন্সিপাল। তাহলে এই যে করসপন্ডিং দুটো অবজারভেশন, সেই অবজারভেশন লিডস টু এ ইম্পর্টেন্ট থিওরেম।
থিওরেম। কি সেটা? থিওরেমটা বলছে যে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু অপারেটরস টু হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন ইজ দ্যাট দে মাস্ট কমিউট। দ্য নেসেসারি and sufficient conditions for two operators to have simultaneous eigenfunction is that they must commute. The necessary and sufficient condition for two operators to have simultaneous eigenfunction is that they must commute. আমাদের আজকে যে কাজটা সেটা হচ্ছে এই যে থিওরেমটা, সেই থিওরেমটা প্রুভ করব, এবং তার সঙ্গে সঙ্গে আরো যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এই যে মানে কনস্ট্যান্ট অফ মোশন বলে একটা জিনিস আছে, যে কোন একটা মেকানিক্যাল, কোন একটা ডাইনামিক্যাল সিস্টেমে তোমার কতগুলো তুমি কনস্ট্যান্ট পেতে পারো যেটা সময়ের সাথে সাথে পাল্টায় না, বা ইন আদার ওয়ে তুমি বলতে পারো যে কোন একটা পার্টিকুলার সিস্টেমটাকে যদি ক্যারেক্টারাইজ করতে হয়, কমপ্লেক্স ক্যারেক্টারাইজেশন অফ স্টেটস করতে হয়, তাহলে কতগুলো তোমার কোয়ান্টাম নাম্বার লাগবে। এই যে ইনফরমেশনগুলো, সেটা কিন্তু এই যে স্টেট থিওরেমটাকে, এই থিওরেমটা প্রুভ করতে গিয়ে তার যে বিভিন্ন কনসিকুয়েন্স সেইখান থেকে কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। সেখানে আজকে টোটাল ডিসকাশনসটা বেসিক্যালি এই পার্টিকুলার থিওরেমটাকে বেস করে, এবং দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম ইন কোয়ান্টাম মেকানিক্স, সেইটা এবং তার রিলেটেড আশপাশের জিনিসপত্রগুলোকে নিয়ে আমাকে ভালো করে বুঝতে হবে। দেখো, সেটা হচ্ছে যে মানে আমরা একটু ফিরে গিয়ে যদি বলি, আমরা পস্টুলেট 2, 3, 4 এই তিনটে পস্টুলেট তো আমরা জানো, সেইটা নিয়ে কিছু ডিসকাশন তো আমরা বিএসসিতে ছিল। এবার এই তিনটেকে মিলিয়ে মিশিয়ে বেশ কিছু জিনিসপত্র আমরা করছি। আমরা আগের একটা বা দেড়টা ক্লাস জুড়ে হারমিশন অপারেটর সেইটা নিয়ে আলোচনাটা আমাদের হয়েছে। হ্যাঁ, আজকে আর একটা ইম্পর্টেন্ট থিওরেম আনসার্টেনিটি প্রিন্সিপাল এবং সেই রিলেটেড জায়গা, যেটা অ্যাকচুয়ালি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানে কোয়ান্টাম মেকানিক্স তো মানে মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপাল তো আনসার্টেনিটি প্রিন্সিপাল, কিন্তু আনসার্টেনিটি প্রিন্সিপাল এবং আশপাশের জিনিসপত্রগুলো খুব ভালো করে জানার দরকার। এমনি এখানে আমরা এমএসসি স্ট্যান্ডার্ডে বলে আমরা বেসিক্যালি এই থিওরেমগুলো, তার প্রুফ, এইগুলোতে মেনলি কনসেন্ট্রেট করছি। কিন্তু আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে যে বিভিন্ন রকম ফেনোমেননগুলো আছে, হ্যাঁ, তার বিভিন্ন কনসিকোয়েন্সেসগুলো আছে, সেইগুলোর জন্য আমাদের ওই দেখবে যে কোয়ান্টাম মেকানিক্সের লেকচার সিরিজ আছে, সেইখানে 3টে লেকচার দেওয়া আছে, কোয়ান্টাম মেকানিক্স পার্ট এ, পার্ট বি আর পার্ট সি বলে। এই 3টে লেকচার তোমাদেরকে একটু ভালো করে শুনে নিতে বলছে। মানে এনকেবি লেকচার অন ফিজিক্যাল কেমিস্ট্রি ইউটিউব চ্যানেলটা আছে না, সেইখানে তোমার ওই দেখবে আনসার্টেনিটি প্রিন্সিপাল, সেইটা নিয়ে হয়তো অনেক ভিডিও এখানে আপলোড করা আছে, কিন্তু দেখবে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা আছে, একটা পার্ট এ, পার্ট বি আর পার্ট সি বলে 3টে আনসার্টেনিটি প্রিন্সিপালের পরপর লেকচার আছে। এই লেকচারগুলো একটুখানি শুনে নেবে। সেখানে ওটা একটুখানি আন্ডার গ্রাজুয়েট লেভেলের মতো করে করা বলে আমি ওখানে হয়তো তোমার এই প্রুফ টুকগুলো, জেনারেল হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল প্রুফ টুকগুলো করিনি, প্রুফ টুকগুলো এখানে করছি, কিন্তু ওখানে প্রচুর ফেনোমেনন পাবে আর কি, সেইটা একটু দেখে নেবে। আমি আর ওটা ওখানে যাব না। তাহলে আমরা এই থিওরেমটা এইটাকে নিয়ে একটু কাছে আলোচনা করতে চাই। দেখো, যেটা কথা সেটা হচ্ছে যে তুমি এইটা, এই যে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট, এই দুটো জায়গা দেখানো মানে হচ্ছে তোমাকে প্রথম দেখাতে হবে যে যদি সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস থাকে তাহলে তারা কমিউট করছে, আবার উল্টো দিকে তারা যদি কমিউট করে তাহলে সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস থাকবে, সেটা তোমাকে দেখাতে হবে। তাহলে প্রথমে আমি যেটা শুরু করব প্রুফটাকে করার জন্য, আমি প্রথমে বললাম ধরো লেট সাই is a simultaneous eigenfunction of two operators A and B with the eigenvalues alpha and বিটা রেসপেক্টিভলি। তাহলে কি দাঁড়াচ্ছে? তার মানে যেটা গল্প সেটা হচ্ছে এ সাইটা তোমার আলফা সাই আর বি সাইটা হচ্ছে তোমার বিটা সাই। রেখা তো বলে দেওয়া আছে, ঠিক আছে।
এটা ইকুয়েশন লিখতে পারো, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন। আর এবারে দেখো নাও এই এবি কমিউটেটরটাকে বের করতে চাও, তাহলে এবি সাই, এটা মানে কত? এবি সাই মাইনাস পিএসআই, তাহলে এ বি সাই এর জায়গায় তুমি জাস্ট বিটা সাই বসিয়ে দাও, মাইনাস বি এ সাই এর জায়গায় তুমি আলফা সাই বসিয়ে দাও। কোথা থেকে না? ফর্ম ইকুয়েশন 1 and 2। 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন থেকে তুমি জাস্ট বি সাই এর জায়গায় বিটা সাই বসিয়ে দিয়ে আর এ সাই এর জায়গায় আলফা সাই তুমি বসিয়ে দিলে। আর এবারে দেখো যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো লিনিয়ার অপারেটর, তাহলে যেহেতু এ অ্যান্ড বি আর লিনিয়ার অপারেটর, তুমি কি করতে পারো? দেখো একটা অপারেটর একটা কনস্ট্যান্ট টাইম ফাংশনের উপরে কাজ করা মানে কনস্ট্যান্টটাকে বাইরে বের আগে করে দিয়ে এসআই করে দেওয়া, ঠিক একই রকম ভাবে এখানে আলফাটা আগে করে দিয়ে বিসাই করে দিতে, তাহলে এটা বিটা। আর এসআই আবার তুমি এখান থেকে লিখে ফেলতে পারলে আলফা সাই, মানে আলফা বিসাইয়ের জায়গায় তুমি আবার বসিয়ে দিতে পারছো বিটা সাই। তাহলে দেখো আলফা বিটা মাইনাস বিটা আলফা ইন্টু সাই, তার মানে এটা জাস্ট সিম্পলি তোমার 0 হয়ে গেল। তা 0 হয়ে যায়, 0 মানে হচ্ছে তোমার বেসিক্যালি মানে 0 ইন্টু সাই আর কি, 0 ইন্টু সাই, এটা মানে সেই সাইটা লিখলে বা না লিখলে কিছু এসে গেল না। তাহলে সাই যেহেতু একটা আরবিট্রারি ফাংশন, তাহলে এ বিটা হয়ে গেলে তোমার নাল অপারেটর হয়ে যাচ্ছে। তাহলে এটা কি ইমপ্লাই করলো? এটা ইমপ্লাই করলো যে এ অ্যান্ড বি commute with each other। তো দেখো তাহলে যদি সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস থাকে তাহলে অপারেটরগুলো কমিউট করবে। এইটাকে এটা হলো বেসিক্যালি কন্ডিশন, নেসেসারিটা প্রুফ হলো। আর নেসেসারি কন্ডিশনটা কি? যে দুটো অপারেটরের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকে, নেসেসারি কন্ডিশনটা কি? আর নেসেসারি কন্ডিশনটা হচ্ছে তারা এই অপারেটরগুলো হচ্ছে তোমার বেসিক্যালি কমিউট করবে, এটা হচ্ছে কন্ডিশন নেসেসারি হলো, ঠিক আছে? আর এবার কন্ডিশন সাফিসিয়েন্ট এই পার্টটাকে দেখানোর জন্য তোমাকে কি করতে হবে? ঘুরিয়ে দেখতে হবে। ঘুরিয়ে দেখা মানে হচ্ছে ধরে নিতে হবে যে সাই সেটা এর আইগেন ফাংশন আর এই এ অপারেটরটা বি এর সাথে কমিউট করে, সাইটা বি এরও আইগেন ফাংশন হবে, সেই পার্টটা কিন্তু আমাকে দেখাতে হবে। তাহলে নেক্সট পার্টটার জন্য মানে কন্ডিশন সাফিসিয়েন্ট সেটা দেখানোর জন্য তাহলে আমাকে কি করে শুরু করতে হবে? টু শো দ্য কন্ডিশন ইজ সাফিসিয়েন্ট, so that the condition is sufficient আমাকে কিভাবে এগোতে হচ্ছে আমি বলছি এইভাবে, let psi is an eigenfunctions of A operator with the eigenvalue alpha, that is Si equal to alpha psi, এটা, and there is an operator B which commutes with A, এটা, that is AB commutator equal to 0. তাহলে আমি বলছি let psi is an eigenfunctions of A with the eigenvalue alpha, that is Si equal to alpha psi, and there is an operator B which commutes with A, তার মানে হচ্ছে AB commutator equal to 0. So we have to show that psi is also an eigenfunction of B operator, এটা দেখাতে হবে। তাহলে তুমি কন্ডিশন সাফিসিয়েন্ট দেখিয়ে ফেললে। হ্যাঁ, তাহলে একটা মানে ফাংশন সেটা হচ্ছে এর আইগেন ফাংশন আর এ বি এর সাথে কমিউট করে, তাহলে সেই সাইটা সেটা বি এরও আইগেন ফাংশন হবে, সেটা তোমাকে দেখাতে হবে, তাই তো? আচ্ছা, সেটার জন্য আমি এগোচ্ছি কিরকম ভাবে দেখো। তাহলে যেটা বলা আছে গিভেন এবি কমিউটেটর 0 যদি হয় তাহলে এবি সাইয়ের উপরে কাজ করলে সেটা তোমাকে 0 দেবে। এখান থেকে তুমি লিখতে পারছো এবি সাই
ইকুয়াল টু বেসিক্যালি তোমার বিএসআই, মানে একদিকে তুমি ভেঙে নিলে এবি সাই মাইনাস বিএসআই আর ওটাকে ডান দিকে পাঠিয়ে দিলে, এইটা। তাহলে এবার এইখান থেকে দেখো খেয়াল করে, এটা এ বি সাইটে যেমন আছে আছে, আমি এখানে বি, এবারে কি দেওয়া আছে, গিভেন এসআই ইকুয়াল টু আলফা সাই, তো এটা তো দেওয়া আছে। তাহলে এসআই এর জায়গায় তুমি আলফা ইন্টু সাই বসিয়ে দিলে, তাহলে এই ডান দিকটাকে আলফা আগে পাঠিয়ে দাও, করে বিসাই লিখে দিলে। এটা কেন লিখতে পারলে, কারণ অ্যাজ বি ইজ এ লিনিয়ার অপারেটর, বিটা একটা লিনিয়ার অপারেটর হয়ে যায় বলে তুমি এই কাজটাকে করতে পারলে। তাই এটা দাঁড়ালো দেখো এখান থেকে তোমার এ বিসাই আছে আর আলফা বিসাই আছে। তাহলে খেয়াল করো যে তোমার এইটা অলরেডি দেওয়া ছিল, মানে এইটা হয়তো এই যে ইকুয়েশনটা, এটা ধরো 1 নম্বর ইকুয়েশন তোমার দেওয়া আছে, এইটা 2 নম্বর ইকুয়েশন সেটা তোমার দেওয়া আছে, আর তুমি এখান থেকে যেটা পেলে ধরে নাও একটা তুমি 3 নম্বর ইকুয়েশন পেলে। এটা তাহলে এবার খেয়াল করো যে এই 1 নম্বর ইকুয়েশন বলছে এসআই ইকুয়াল টু আলফা সাই, আর 3 নম্বর ইকুয়েশন বলছে এ বিসাই ইকুয়াল টু আলফা বিসাই। তার মানে পরিষ্কার এই বিসাইটাকে যদি তুমি একটা ফাংশন ধরে নাও, তো সেই জিনিসটা হচ্ছে এর আইগেন ফাংশন উইথ আইগেন ভ্যালু আলফা। খেয়াল করে দেখো, এই যে এ আমি ব্র্যাকেটের মধ্যে বিসাই লিখেছি, মানে একটা অপারেটর ফাংশনের উপরে কাজ করতে একটা ফাংশন দেয়, তাহলে বি সাইটাকে যদি তাহলে সে ফাই ধরতে তুমি, তাহলে এটাকে লিখতে পারতে কি এ ফাই ইকুয়াল টু আলফা ফাই। তার মানে পরিষ্কার যেটা দাঁড়াচ্ছে যে সাই এবং বি সাই, মানে বি অপারেটর সাই দুজনেই হচ্ছে এর আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু আলফা। এইটা তাহলে এখান থেকে যেটা পরিষ্কার বুঝতে পারছো যে মানে সাইটা হচ্ছে এর আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু আলফা, আর বি সাইটা হচ্ছে এর আইগেন ভ্যালু উইথ দ্য এর আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু আলফা। এটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে এবারে দেখো আমি দুটো কেস কনসিডার করছি এখান থেকে। আচ্ছা, আমি প্রথমে এইটা বলি যে ফ্রম ইকুয়েশন 1 and 2, from equations 1 and 3, it is clear that psi and b operator psi both are eigenfunctions of operator A with the same eigenvalue আলফা। আমি এটা দেখতে পেয়েছি। আর এবারে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি দুটো কেস কনসিডার করি। কেস ওয়ানটা হচ্ছে নন ডিজেনারেট কেস। নন ডিজেনারেট কেস মানে হচ্ছে যে এই যে সাই স্টেটটা তুমি কনসিডার করছো সেটা হচ্ছে নন ডিজেনারেট স্টেট। তার মানে নন ডিজেনারেট কেস মানে হচ্ছে যে এটা মানেটা হচ্ছে সাই ইজ নন ডিজেনারেট। আচ্ছা, এবারে যদি নন ডিজেনারেট স্টেট হয় তার মানেটা কি না, কোন একটা গিভেন আইগেন ভ্যালুতে একটা এবং কেবলমাত্র একটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন থাকবে। তাহলে দেখো যদি নন ডিজেনারেট মানেটা কি, যে কোন একটা গিভেন আইগেন ভ্যালুতে একটা এবং কেবলমাত্র একটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন থাকবে। তাই এটা মানে হচ্ছে যে একটা গিভেন আইগেন ভ্যালু there exists one and only one linearly independent functions. So at a given eigenvalue there exists one and only one linearly independent function. মানে ডিজেনারেট এবং নন ডিজেনারেট কেসটা তোমার জানা আছে তো। তাহলে মানে ধরো এরকম যদি সিচুয়েশন হতো যে কোনো একটা গিভেন আইগেন ভ্যালুতে মোর দেন ওয়ান লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনস আছে, তখন তাদেরকে ডিজেনারেট স্টেট বলা হবে। আর যদি কোনো একটা গিভেন আইগেন ভ্যালুতে একটা এবং কেবলমাত্র একটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনস থাকে, তখন তাকে নন ডিজেনারেট স্টেট বলা হবে। তাহলে সাই এই স্টেটটা যদি নন ডিজেনারেট হয় তার মানেটা হচ্ছে যে একটা গিভেন আইগেন ভ্যালু দেয়ার এক্সিস্ট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। ঠিক আছে, আর কিন্তু এখানে কি বলা হলো, 1 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশন থেকে তুমি এটা দেখতে পাচ্ছ যে সাইটাও এর আইগেন ফাংশন উইথ আইগেন ভ্যালু আলফা, আর বি অপারেটর সাইটাও হচ্ছে এর আইগেন ফাংশন উইথ আইগেন ভ্যালু আলফা। তার মানে তুমি বেসিক্যালি দুটো স্টেট পেয়ে গেছো,
তারা হচ্ছে দুজনেই হচ্ছে এর আইগেন ফাংশন উইথ দ্য সেম আইগেন ভ্যালু আলফা, তার মানে তো ডিজেনারেট হয়ে গেল। তাহলে একমাত্র বাঁচার রাস্তাটা কি? একমাত্র বাঁচার রাস্তা হচ্ছে যদি বিসাই আর সাই তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হয়ে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাহলে তুমি একমাত্র বাঁচতে পারো। তা দেখো আমার 1 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশন যেটা আমার সাজেস্ট করছে যে সাই এবং বিসাই এই দুটো তুমি ফাংশনস পেলে দুজনেই এর আইগেন ফাংশন উইথ আইগেন ভ্যালু সেম আইগেন ভ্যালু আলফা। তার মানে এখান থেকে ডিরেক্টলি কি বলতে ইচ্ছা করছে যে সাই আর বিসাই তারা বেসিক্যালি ডিজেনারেট, যদি না বিসাই আর সাই তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়। যদি কোনো কারণে সাই আর বিসাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটা ডিজেনারেট হয়ে যায়। কিন্তু আমি এখানে কোন স্টেট কনসিডার করেছি আমি আগে থেকে বলেই দিচ্ছি, সাই স্টেটটা হচ্ছে নন ডিজেনারেট। সাই স্টেটটা যদি নন ডিজেনারেট হয় তাহলে কোনো একটা গিভেন আইগেন ভ্যালুতে একটা এবং কেবলমাত্র একটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন থাকবে। তবে এটা ইমপ্লাই করবে কি? এটা ইমপ্লাই করবে যে বিসাই অ্যান্ড সাই মাস্ট বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। মানে কোয়ান্টাম মেকানিক্সে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনগুলি শুধুমাত্র ডিফারেন্ট স্টেট রিপ্রেজেন্ট করে। তাহলে বিসাই এবং সাই তারা বেসিক্যালি সেম স্টেট রিপ্রেজেন্ট করছে। সেম স্টেট রিপ্রেজেন্ট করছে মানে বিসাই এন্ড সাই মাস্ট বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তার মানে কি হলো? তার মানে হচ্ছে দেখো দুটো ফাংশন যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে একটা ফাংশনকে অন্য ফাংশনের সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করেই তুমি লিখতে পারবে। হ্যাঁ, তাহলে বিসাই আর সাই তারা একে অপরের সঙ্গে এইরকম ভাবে রিলেটেড যে একটা ফাংশনের সঙ্গে ধরো সাই ওয়ান আর সাই টু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে সাই টুকে তুমি সাই ওয়ানের সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করে লিখতে পারবে আর ভাইস ভার্সা। তা তুমি বিসাইটাকে সাই এর সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করে লিখতে পারবে যেখানে বিটা এই যে কনস্ট্যান্ট এইটা। তাহলে এবারে দেখো এই যে এরকম একটা ইকুয়েশন দাঁড়িয়ে গেল, এটা জাস্ট কি মানে করছে? এটা ক্লিয়ারলি ইমপ্লাই করছে যে সাই ইজ অ্যান আইগেন ফাংশন of B operator with the eigenvalue beta। দেখো এখন পর্যন্ত যে ডিসকাশনটা হলো কারো কোনো অসুবিধা আছে কিনা, মানে এই যে লজিকটা দেয়া হয়েছে এই লজিকটা বুঝতে কারো কি কোনো অসুবিধা আছে? দেখো কোনো অসুবিধা আছে নাকি? ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার। মানে বলো সবাই বলো, প্রত্যেকে বলো, মানে কারো কি কোনো অসুবিধা আছে যে লজিকটা এখানে আমি বলেছি নন ডিজেনারেট কেসে সেই লজিকটা পরিষ্কার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি ধরে নিচ্ছি সবাই এর ক্ষেত্রে ব্যাপারটা পরিষ্কার হয়েছে, মানে প্রত্যেকে কিন্তু বুঝবে ব্যাপারটাকে। কোয়ান্টাম মেকানিক্স ভীষণ সহজ, ভীষণ সহজ। আচ্ছা, এবারে আমি কেস 2 তে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ডিজেনারেট কেস। আচ্ছা, ডিজেনারেট কেস যদি হয় তাহলে কিন্তু আগে যে আর্গুমেন্টটা দিয়েছি যে বিসাই এবং সাই মাস্ট বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেটা কাজ করবে না। তার মানে ডিজেনারেট কেস যদি হয়, মানে সাইটা যদি তোমার একটা ডিজেনারেট কেস হয় তাহলে অ্যাভাব আর্গুমেন্ট ডাজ নট ওয়ার্ক। এই পার্টিকুলার কেসে হচ্ছে অ্যাভাব আর্গুমেন্ট ডাজ নট ওয়ার্ক। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে একটা গিভেন আইগেন ভ্যালু there can be more than one linearly independent function। তাহলে আমি এই যে বলেছি যে বিসাই এবং সাই তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, এই যে আর্গুমেন্টে, এই আর্গুমেন্টটা কিন্তু তখন আর কাজ করে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো এই প্রুফটা, এই যে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন যখন আমি বলছিলাম, কন্ডিশন নেসেসারিটা তো আমি দেখিয়ে দিয়েছি। কন্ডিশন সাফিসিয়েন্ট যখন আমি দেখাচ্ছি, নন ডিজেনারেট কেসে গল্পটা অনেক সহজ, কিন্তু ডিজেনারেট কেসে আমি কিন্তু এইরকম ভাবে কিছু বলতে পারছি না, মানে আগের যে স্টেটমেন্টটা সেই স্টেটমেন্ট আমি দিতে পারছি না। The above argument does not work, that is at a given eigenvalue there can be more than one linearly independent function। এইটা তার মানে আমি জাস্ট বিষয়টাকে যেটা কনস্ট্যান্ট টাইম সাইজ সেটা আমি জাস্ট বলতে পারছি। এটা মত দেখো, ঠিক আছে? তাহলে এবারে কি ওয়ে আউটটা কি, উপায়টা কি দেখো। ধরো আমি শুরুটা করছি এইরকম ভাবে, আমি প্রথমে ব্যাপারটা ভাবি এইরকম ভাবে যে লেট সাই 1 and সাই 2
আর এ ডাবলি ডিজেনারেট স্টেট, আর এ না করে আর ডাবলি ডিজেনারেট স্টেট having the degenerate state of operator লিখে of operator A having the same eigenvalue alpha। তার মানে আমাকে কি দেওয়া আছে না, এটা তোমার psi1 এর উপরে কাজ করে আলফা psi1 দেয়, আর এটা তোমার psi2 এর উপরে কাজ করে তোমার আলফা psi2 দেয়। তাহলে এ psi1 এর উপরে কাজ করে আলফা psi1 দেয়, আর এ psi2 এর উপরে কাজ করে তোমার আলফা psi2 দেয়। ঠিক আছে, ইকুয়েশন গুলো নাম্বারিং গুলো সব যাকে মানে নাম্বারিং গুলো জাস্ট কিছু মানে থাকছে না, যাকে বাদ দাও। তাহলে এ psi1 হচ্ছে আলফা psi1, এ psi2 হচ্ছে আলফা psi2। তার মানে কি হলো না, psi1 আর psi2 তারা এর আইগেন ফাংশন উইথ দ্য সেম আইগেন ভ্যালু আলফা। তার মানে psi1 psi2 হচ্ছে একটা ডাবলি ডিজেনারেট স্টেট ছিল। আমি ডাবলি ডিজেনারেট স্টেটটা প্রথমে করছি, তারপরে যদি 3-fold বা 4-fold ডিজেনারেসি থাকে তখন কেমন করে হ্যান্ডেল করতে হবে আমি দেখবো। মানে 2-fold ডিজেনারেসি থাকলে জিনিসটা মানে তুমি পরিষ্কার করে দেখতে পাবে, তোমার লিখতে লিখতে সুবিধে, পরে ওটাকে জেনারেলাইজ করে নেবো 3-fold 4-fold বা n-fold এর জন্য। তাহলে এ psi1 ইকুয়াল টু আলফা psi1, এ psi2 ইকুয়াল টু তোমার আলফা psi2। আচ্ছা, এবারে যদি ডিজেনারেট হয় তাহলে উই ক্যানট say with guarantee that psi1 and psi2 will also be eigenfunctions of B operator। আর we cannot say with guarantee যে psi1 এবং psi2 will also be eigenfunctions of B operator। তার মানে তুমি জাস্ট যেটা বলতে চাইছি যে B psi1 সেইটা যে তোমার ধরো একটা কিছু একটা বিটা psi1 হলো বা বিটা প্রাইম psi1 হলো, অথবা B psi2 টা সেটা যে বিটা ডবল প্রাইম psi2 হলো, এইগুলো কিন্তু তুমি উইথ গ্যারেন্টি বলতে পারবে না। ঠিক আছে, এটা যদি গ্যারেন্টি বলতে পারবে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে আমি এখন কি করছি যে লেট আস টেক এ লিনিয়ার কম্বিনেশন অফ psi1 psi2। লেট আস টেক এ linear combination of psi1 and psi2। হ্যাঁ, আমি একটা let us take a linear combination of psi1 psi2। ধরো সেটা আমি psi বলছি, ধরে নাও এটা হচ্ছে এরকম দেখতে c1 psi1 প্লাস c2 psi2, এরকম একটা লিনিয়ার কম্বিনেশন। let us take a linear combination of psi1 psi2। আচ্ছা, এবারে কম্বাইনিং কোএফিসিয়েন্ট গুলো আমি এমনভাবে চুজ করব যাতে করে এই psiটা সেটা b এর আইগেন ফাংশন হয়। আমাদের টার্গেটটা হচ্ছে উইল চুজ the combining coefficient C1 and C2 in such a way that the state psi be an eigenfunctions of B operator, ধরো একটা আইগেন ভ্যালু উইথ দ্য আইগেন ভ্যালু বিটা। তার মানে বি সাইটা তোমার বিটা সাই হবে। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে আমার সত্যি যে দুটো ফাংশন ছিল psi1 এবং psi2, হ্যাঁ যেটা বলছিলাম যে সত্যি যে দুটো ফাংশন ছিল psi1 এবং psi2, তারা এর আইগেন ফাংশন, কিন্তু তারা ডিজেনারেট হয়ে যাওয়ার জন্য আমার আগের যে আর্গুমেন্টটা, এই আর্গুমেন্টটা যেহেতু ভ্যালিড থাকছে না,
আমি সেখান থেকে বলতে পারছি যে সাই1 সাই2 বি এরও আইগেন ফাংশন হবে, ইট ইজ নট গ্যারেন্টেড। তার মানে আমি ইন জেনারেল লিখতে পারছি যে বি সাই1 নট ইকাল টু বিটা প্রাইম সাই1 আর বি সাই2 নট ইকাল টু বিটা ডবল প্রাইম সাই2, এটা ইন জেনারেল। তা তখন আমি কি করলাম না, আমি করলাম কি সাই1 এবং সাই2 একটা সুইটেবল লিনিয়ার কম্বিনেশন, আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন আর সুইটেবল লিনিয়ার কম্বিনেশন এইভাবে নিলাম, সাই ইকাল টু সি1 সাই1 প্লাস সি2 সাই2। এবার আমি ডিমান্ড করছি যে এই কম্বাইনিং কোএফিসিয়েন্টগুলোকে আমি এমনভাবে চুজ করব যাতে করে হচ্ছে সাইটা বি এরও আইগেন ফাংশন হয়, এইটা ঠিক আছে, সাইটা কেন বি এরও আইগেন ফাংশন হয়। আচ্ছা এইখানে একটা পয়েন্ট জাস্ট বলে নেওয়ার দরকার, সেটা হচ্ছে এই যে তোমার লিনিয়ার কম্বিনেশন নেওয়ার পরে যে স্টেটটা তৈরি হয়েছে সেই স্টেটটা যে এর আইগেন ফাংশন থাকবে সে নিয়ে কোনো সন্দেহই নেই। কারণ একটা থিওরেমই আছে যে যদি সাই1 এবং সাই2 আর ডিজেনারেট আইগেন স্টেটস অফ এ লিনিয়ার অপারেটর এ উইথ আইগেন ভ্যালু আলফা, দেন দ্য আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন উইথ অলসো বি এ আইগেন ফাংশন অফ দ্য সেম অপারেটর উইথ দ্য সেম আইগেন ভ্যালু আলফা। তাহলে আমি জাস্ট এইটা একটু বলে নিই, সেটা হয়তো তুমি ভুলে যেতে পারো যে যদি এরকম হয় যে ইফ সাই1 অ্যান্ড সাই2, একটা থিওরেম আর কি, ইফ সাই1 অ্যান্ড সাই2, অন্য কালার টালার দিয়ে লিখি নাহলে, মানে এটা জাস্ট একটুখানি জানিয়ে দেওয়ার জন্য যাতে করে তোমার কোথাও কোনো ইনফরমেশন ভুলে গেলে সেটা তুমি এখান থেকে জাস্ট বলে দিচ্ছি যে এটা কথা হচ্ছে যে ইফ সাই1 অ্যান্ড সাই2 আর ডিজেনারেট eigenfunctions of a linear operator A with the eigenvalue alpha, then their arbitrary linear combination psi যেটা হচ্ছে c1 psi1 plus c2 psi2, মানে আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন মানে কম্বাইনিং কোএফিসিয়েন্ট গুলো তোমার যা খুশি হতে পারে আর সেটা। তাহলে আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন psi যেটা c1 psi1 plus c2 psi2 will also be an eigenfunction of A with the same eigenvalue alpha। এটা একটা থিওরেম আর এটা তোমার আছে, আর এটা একটা থিওরেম। আর এই থিওরেমের প্রুফটা একটুখানি কুইকলি করে দিই। কি বলে দেওয়া আছে, এ সাই1 ইকুয়াল টু আলফা সাই1 তোমার বলে দেওয়া আছে, এ সাই2 ইকুয়াল টু আলফা সাই2 তোমার বলে দেওয়া আছে। এবারে এ অপারেটর কার উপরে কাজ করবে, তার সাই এর উপরে কাজ করলো, তাহলে এটা কি হলো c1 সাই1 প্লাস c2 সাই2 উপরে তোমার কাজ করবে। কি দাঁড়াচ্ছে, এটা কিন্তু কাজ করে c1 এ সাই1 প্লাস c2 এ সাই2 হবে, c1 এ সাই1 এর জায়গায় তুমি আলফা সাই1 বসিয়ে দাও প্লাস c2 এ সাই2 এর জায়গায় আলফা সাই2 বসিয়ে দাও, আলফা কমন নিয়ে নাও, c1 সাই1 প্লাস c2 সাই2 হলো, তার মানে দেখো তোমার আলফা ইন্টু সাই হলো। মানে পরিষ্কার বুঝতে পারছো সাই ইজ অলসো অ্যান eigenfunctions of A with the same eigenvalue alpha। ঠিক আছে, এটা আমি জাস্ট কুইকলি করে দিলাম আর কি তোমার, মানে যাতে করে এই ইনফরমেশনটা যেটা তুমি হয়তো অলরেডি জানো কিন্তু এটা আমি এখানে কাজে লাগাবো বলে। দেখো যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমি যে লিনিয়ার কম্বিনেশনটা নিলাম, কেন লিনিয়ার কম্বিনেশনটা নিয়েছি, কারণ সাই1 সাই2 তারা বি এর আইগেন ফাংশন ছিল না বলে। এবার আমার ইন্টেনশনটা কি না, ইন্টেনশনটা পুরোটা দাঁড়িয়ে আছে হচ্ছে যে আমি সাই1 সাই2 লিনিয়ার কম্বিনেশন নিয়ে একটা স্টেট তৈরি করছি সাই, যেটা বি এরও আইগেন স্টেট হবে। এবারে কথাটা হচ্ছে ঠিক আছে, তুমি না হয় কম্বাইনিং কোএফিসিয়েন্টের ভ্যালুটা এমনভাবে বের করবে যাতে করে সেটা বি এরও আইগেন স্টেট হয়, কিন্তু সেটা আবার এর আইগেন স্টেট থাকছে তো, মানে সাই1 সাই2 এর আইগেন স্টেট ছিল, বি এর নয়। এবার নতুন একটা স্টেট তুমি বানাবে বলছো সাই, যেটা সাই1 এবং সাই2 লিনিয়ার কম্বিনেশন নিয়ে। এবার কথাটা হচ্ছে যে কম্বাইন যে স্টেটটা তৈরি হলো সাই, সেটা এরও আইগেন স্টেট থাকছে তো, তোমার এই থিওরেমটা বলে দিচ্ছে হ্যাঁ অবশ্যই থাকবে।
কারণ তুমি শুধু স্পেশাল কম্বিনেশন কেন, যে কোনো কম্বিনেশন তুমি নাও। হ্যাঁ, যেহেতু সাই 1 এবং সাই 2 এর রেসপেক্টে ডিজেনারেট স্টেটস, তাহলে তাদের যে কোনো লিনিয়ার কম্বিনেশন উইল রিমেন দ্য আইগেন স্টেট অফ এ অপারেটর উইথ দ্য সেম আইগেন ভ্যালু আলফা। অর্থাৎ এর টার্মসে কিন্তু কিচ্ছু পাল্টাবে না। দিস ইজ ইম্পর্টেন্ট। মানে তোমার লিনিয়ার কম্বিনেশন নিলে কি না নিলে সেটা এ অপারেটরের রেসপেক্টে কিছু এসে গেল না, কারণ সেটা ওই যা ছিল তাই হবে। মানে তোমার সাই 1 সাই 2 নিয়েও কাজ করলে যা হবে এবং তাদের কম্বিনেশন নিয়ে কাজ করলে এক্স্যাক্টলি একই হবে। সেই জন্য তুমি মানে মানে তোমার মানে বিয়ের জন্য যদি সুবিধা হয় না অনেক সময়, যে ধরো কোন একটা পার্টিকুলার কোন একটা কি বলবো কমন শেয়ারিং আছে তোমার আর আমার মধ্যে। হ্যাঁ, এবারে বললো যে হ্যাঁ গো তোমার এইখানটা আমি একটুখানি এই গাড়িটা রাখবো, তখন আমি বললাম যে তুমি রাখতে পারো, আমার কিছু এসে গেল না, কারণ আমি তো ওখানটা ব্যবহার করি না, তুমি নিলে তাতে কি এসে গেল। এখানেও ঠিক সিচুয়েশনটা এরকম যে তোমার যে সাই 1 এবং সাই 2 সেটা এর আইগেন ফাংশন ছিল, বি এর ছিল না। তার একটা কম্বাইনিং মানে আমি একটা লিনিয়ার কম্বিনেশন নিচ্ছি আমার কিছু সুবিধের জন্য, মানে বি এর সুবিধের জন্য, যাতে করে কম্বাইন স্টেটটা মানে লিনিয়ার কম্বিনেশন নেওয়ার পরে যে স্টেটটা তৈরি হচ্ছে সাইটা, সেটা বি এর আইগেন স্টেট হোক। এবার সেইটা করতে গিয়ে এর কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না। তো উত্তর হচ্ছে না, এর কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না, কারণ এই কম্বাইন স্টেটটা সেটা এর আইগেন স্টেটই থাকছে উইথ দ্য সেম আইগেন ভ্যালু আলফা। সেই জন্য এই থিওরেমটা আমি এখানে জাস্ট উল্লেখ করে দিলাম। তো চলো আমি ফিরে আসি। তা দেখো যেটা হচ্ছে কি, যেটা আমি আবার ফিরে আসছি এখান থেকে, যে বলা হচ্ছে যে কম্বাইনিং কোএফিসিয়েন্টগুলো এমনভাবে বের করবো যাতে করে হচ্ছে সাইটা বি এরও আইগেন ফাংশন হয় উইথ দ্য আইগেন ভ্যালু বিটা। তাহলে দেখো নাও, যদি বি সাইটা তোমার বিটা ইন্টু সাই হয়, তুমি এটা এইভাবে লেখো, বি সাই এর জায়গায় কি না C1 সাই 1 প্লাস C2 সাই 2, এটা বিটা অপারেটর হলো, C1 সাই 1 প্লাস C2 সাই 2 হলো এইটা। তাহলে তুমি এটাকে লিখতে পারছো, দেখো এখানে এটা হচ্ছে তোমার C1 বি অপারেটর সাই 1 প্লাস C2 বি অপারেটর সাই 2, এটা হয়ে যাচ্ছে তোমার বিটা C1 সাই 1 প্লাস বিটা C2 সাই 2 এইটা। আচ্ছা, এবার এই যে ইকুয়েশনটা ধরো, এই ইকুয়েশনটা বাঁ দিক থেকে তুমি সাই 1 স্টার দিয়ে গুণ করে ইন্টিগ্রাল আবার অল স্পেস করে দাও, তাহলে লেফট মাল্টিপ্লাই ইকুয়েশন 1 বাঁ দিক থেকে গুণ করতে বলছে, লেফট মাল্টিপ্লাই ইকুয়েশন 1 বাই সাই 1 স্টার অ্যান্ড ইন্টিগ্রেটিং ওভার অল স্পেস। কি দেবে, এইটা দেবে C1, এটা হচ্ছে সাই 1 বি অপারেটর সাই 1, এটা C2 যেমন আছে, এটা সাই 1 বি অপারেটর সাই 2, এটা হয়ে গেল বিটা C1 সাই 1 সাই 1 প্লাস এটা বিটা C2 সাই 1 সাই 2। এইটা তাহলে তুমি দেখো লেফট মাল্টিপ্লাই করছো সাই 1 স্টার আর ইন্টিগ্রেটিং ওভার অল স্পেস যদি করো তাহলে ব্র্যাকেট নোটেশন এটা এরকম দেখতে হচ্ছে। আচ্ছা, এটাকে আমি লিখছি C1, এইটাকে লিখছি B11 প্লাস এটা লিখলাম C2, এটা B12 ইকুয়াল টু বিটা C1, এটাকে আমি নাম দিচ্ছি তাহলে S11 প্লাস বিটা C2, এটা হচ্ছে S12, যেখানে B11টা হচ্ছে সাই 1 বি সাই 1, B12টা হচ্ছে সাই 1 বি অপারেটর সাই 2, S11টা হচ্ছে সাই 1 সাই 1 অ্যান্ড S12টা হচ্ছে সাই 1 সাই 2। সাই 1 সাই 2 দেখো, তাহলে তোমার এরকম একটা কিন্তু দাঁড়ালো। এবার আমি এটাকে একদিকে নিয়ে চলে আসছি, মানে তোমার এরকম B11 মাইনাস বিটা ইন্টু S11 ইন্টু C1 প্লাস B12 মাইনাস বিটা ইন্টু S12 ইন্টু C2 ইকুয়াল টু 0। তাহলে এইটা একটা ইকুয়েশন পেলে ধরে নাও এটা তোমার 2 নম্বর ইকুয়েশন।
তো এই যে ইকুয়েশনটা জাস্ট তোমার এই সবটাকে বাঁ দিকে নিয়ে চলে এসছো, তো B11 মাইনাস বিটা S11 ইন্টু C1 প্লাস বিটা 12 মাইনাস বিটা S12 ইন্টু C2, এইটা ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে তোমার 0। আচ্ছা, আবার দেখো একই রকম ভাবে সিমিলারলি left multiplying equation 1 by psi2 star and integrating over all space, তোমার এই যে এইখানে এই যে ইকুয়েশনটা পেয়েছো সেখানে এবারে psi2 স্টার দিয়ে তুমি গুণ করছো আর ইন্টিগ্রেটিং ওভার অল স্পেস, তাহলে কি হবে এটা C1 psi2 বিটা psi1, এই যে প্রথমটা হবে C1 যেমন আছে psi2 বিটা psi1, তারপর হচ্ছে তোমার C2 psi2 বি অপারেটর psi2 ইকুয়াল টু এদিকে হয়ে যাচ্ছে বিটা psi1 বিটা C1 psi2 psi1 প্লাস হয়ে গেল তোমার বিটা C2 psi2 psi2 বিটা C2 psi2 psi2, এইটা। তাহলে এইটাকে তুমি লিখতে পারছো এইরকম ভাবে C1 B21 প্লাস C2 B22 ইকুয়াল টু বিটা C1 S21 প্লাস বিটা C2 S22, মানে এস গুলো হচ্ছে তোমার বেসিক্যালি ওভারল্যাপ ইন্টিগ্রাল, আর B11 বা B12 এটা হচ্ছে বি অপারেটরের করসপন্ডিং, যদি ম্যাট্রিক্স হিসেবে তুমি দেখো তাহলে তোমার ম্যাট্রিক্স এলিমেন্ট গুলো হচ্ছে এইটা। আচ্ছা, এবার এইটাকে তুমি এইরকম ভাবে লিখে ফেলতে পারছো তোমার B21 মাইনাস বিটা S21 ইন্টু C1 প্লাস B22 মাইনাস বিটা S22 ইন্টু C2 ইকুয়াল টু 0। আচ্ছা, যেখানে তোমার এই বিটা 21টা কি, বিটা 22টা কি, S21টা কি আর S22টা কি, এটা তুমি যা নিজে লিখে নিতে পারছো আগের সঙ্গে কম্পেয়ার করে। এই ইকুয়েশনটাকে ধরে নাও তোমার 3 নম্বর ইকুয়েশন। তাহলে খেয়াল করে দেখো এই যে 2 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশন, এইটা কিন্তু বেসিক্যালি সাইমালটেনিয়াস ইকুয়েশন অফ C1 এন্ড C2 হচ্ছে। দেখো দুটোই, এটাও C1 C2 ইনভলভ আছে, এখানেও C1 C2 ইনভলভ আছে, তার মানে ইকুয়েশন 2 এবং 3 এইটা হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশন অফ C1 এন্ড C2। দেখো এটা দাঁড়াচ্ছে যে ইকুয়েশনস 2 and 3 are the simultaneous equations of coefficients C1 and C2। আগে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করতে হলে তার একটা নন ট্রিভিয়াল ভ্যালু পেতে গেলে কি করতে হয় না, এদের কোএফিসিয়েন্টদের তৈরিকে ডিটারমিনেন্টে সেটা 0 হতে হয়। তাহলে ফর non-trivial solution, the determinant made by the coefficient must be equal to 0, must be equal to 0। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে এটা দাঁড়াচ্ছে তোমার এই যে ডিটারমিনেন্টটা B11 মাইনাস বিটা S11 B12 মাইনাস বিটা S12 B21 মাইনাস বিটা S21 B22 মাইনাস বিটা S22, this has to be equal to 0। এই যে তোমার দেখো এখানে C1 এর কোএফিসিয়েন্ট C2 কোএফিসিয়েন্ট, এখানে C1 কোএফিসিয়েন্ট C2 কোএফিসিয়েন্ট তুমি লিখে এই ডিটারমিনেন্টটা হলো সেইটা ইকুয়াল টু তোমার 0 হতে হবে। ঠিক আছে, তা দেখো তাহলে এটা কথা হচ্ছে যে তোমার আমি কি জায়গা থেকে শুরু করেছি না, আমি বলছি যে সাইটা হচ্ছে বি এরও আইগেন ফাংশন হবে, সাইটা যদি বি এর আইগেন ফাংশন হয় তাহলে সেইখান থেকে তোমাকে যেটা করতে হবে কম্বাইনিং কোএফিসিয়েন্ট, মানে যেখানে সাইটা হচ্ছে তোমার C1 psi1 প্লাস C2 psi2, এবার এই কম্বাইনিং কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো এমন করে তোমাকে বের করতে হবে যাতে করে হচ্ছে তোমার ওই যে কম্বাইন ফাংশনটা সেটা বি এর আইগেন ফাংশন হয়। সেই জন্য বিসা ইকুয়াল টু বিটাকে সেই জায়গাতে আমি স্টার্ট করেছি, করে তুমি যা দুটো ইকুয়েশন পেয়েছো 2 এবং 3, এই দুটো ইকুয়েশন থেকে দুটো আননোন C1 এবং C2 তুমি বের করে ফেলতে পারবে।
আর এবং C1 C2 বের করার জন্য তোমার তার আগে যে জিনিসটা যে C1 C2 একটা নন ট্রিভিয়াল ভ্যালু বেরোবে কিনা সেটা গ্যারান্টেড হবে কখন না যখন এই ডিটারমিনেন্টটা করসপন্ডিং টু 0 হবে। দেখো যা বলেছে এখন পর্যন্ত তোমার কাছে পরিষ্কার কিনা পুরো ব্যাপারটা, মানে এখন পর্যন্ত যতটুকু হয়েছে সেটা তোমার কাছে ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। ঠিক আছে, কোনো জায়গায় অসুবিধা হলেই কিন্তু বলবে বাবা, হ্যাঁ এবং কনসেন্ট্রেট করবে জিনিসগুলো একটুখানি মানে সিরিয়াসলি দেখতে হবে আর কি, মানে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো এটা। ওকে দেখ, আচ্ছা এবারে এইটা তো একটা 2/2 ডিটারমিনেন্ট, তুমি যদি এটাকে সলভ করো তাহলে এটা বিটার কোয়াড্রেটিক ইকুয়েশন বেরোবে। তাহলে ইফ উই expand this equation we will get a quadratic equation in beta, আমরা বিটাটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো এইটা। এবার কোয়াড্রেটিক ইকুয়েশন হলে কি বিটার দুটো রুট বেরোবে, আমি আর এক্সপান্ড করে দেখাচ্ছি না, তাই এটাকে তুমি যদি এক্সপান্ড করো তো সেখান থেকে বিটার কোয়াড্রেটিক ইকুয়েশন বেরোবে, বেরিয়ে তুমি বিটার দুটো ভ্যালু পেয়ে যাবে আর কি। আচ্ছা আমি করে দেখাবো, আচ্ছা ঠিক আছে দেখাই। তাহলে B11 মাইনাস বিটা S11 ইন্টু B22 মাইনাস বিটা S22, এইটা মাইনাস B12 মাইনাস বিটা S12 ইন্টু B21 মাইনাস বিটা S21, দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0। এবার তুমি গুণটাকে করে ফেলো, B11 B22 এইটা, তারপরে হলো তোমার এইটার সঙ্গে এইটা করলে মাইনাস B11 S22 প্লাস B22 S11 বিটা, মাইনাস প্লাস হয়ে গেল S11 S22 বিটা স্কোয়ার মাইনাস B21 B12 B21 মাইনাস B12 B21 B21 মাইনাস প্লাস হয়ে গেল তোমার এদিকে হচ্ছে তোমার এই B12 S21 প্লাস এইটার সঙ্গে এইটা করলে B21 S12 ইন্টু বিটা, আর এইটা মাইনাস হয়ে যাচ্ছে S12 S21 ইন্টু বিটা স্কোয়ার, এইটা পুরোটা ইকুয়াল টু তোমার 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা কেমন দাঁড়াচ্ছে তোমার S11 S22 মাইনাস S12 S21 বিটা স্কোয়ার এইটা প্লাস B12 S21 প্লাস B21 S12 মাইনাস B11 S22 মাইনাস B22 S11 ইন্টু বিটা প্লাস B11 B22 মাইনাস B12 B21, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে বিটা ইকুয়াল টু হয়ে গেল তোমার একটা এই মাইনাস বি, মানে এটাকে যদি তুমি এটাকে ধরো যদি এইভাবে ভাবো এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইকুয়াল টু যদি 0 বলে দাও, তাহলে বিটা হয়ে যাচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এইটা একটা মানে আচ্ছা একটা প্লাস দিয়ে একটা মাইনাস, মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a একটা তোমার রুট, এটা সেটা হচ্ছে বিটা 1 বললে, আর একটা ধরো বিটা 2 বলছো সেটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই ধরো তোমার 2a, এটা বললে এটা হচ্ছে তোমার করসপন্ডিং সেকেন্ড রুট। আর যেখানে এ কত বি কত, এটা কত বিটা কত সিটা কত সেটা তুমি দেখছো, ঠিক আছে। তাহলে এই যে পার্টটা, এই পার্টটা তোমাকে জাস্ট একটুখানি করে দেখলাম, এটা এমনি থিওরেম যদি কোনো পরীক্ষায় পড়ে লেখার দরকার নেই। জাস্ট কথা হচ্ছে ইফ ইউ এক্সপান্ড দ্য ইকুয়েশন উইল গেট এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন বিটা, কোয়াড্রেটিক ইকুয়েশন বিটা পেলাম এবং সেইখান থেকে উইল গেট টু রুটস, উইল গেট টু রুটস অফ বিটা, ধরে নাও সে তারা হচ্ছে বিটা 1 অ্যান্ড বিটা 2, এবং সেই রুটগুলো ধরে নাও একটা হচ্ছে বিটা 1 আর একটা বিটা 2, ঠিক আছে। আচ্ছা এবারে যেটা কথা হচ্ছে যে যে হোয়েন বিটা ইকুয়াল টু বিটা 1, যখন বিটা ইকুয়াল টু তোমার বিটা 1
তখন হচ্ছে ইকুয়েশন 2 এবং 3 তে বিটার জায়গায় বিটা 1 তুমি বসিয়ে দাও। তাহলে when beta equal to beta 1, then from equation 2 and 3 we get a set of values of the coefficient সে দেয়ার একটাকে বলছে C11 আর একটা C12 বলছে। আর উল্টো দিকে when beta equal to beta 2, তখন তুমি ইকুয়েশন 2 এবং 3 থেকে যেটা বসিয়ে দাও, from equation 2 and 3 we get another set of values of the coefficient এটাকে তুমি বলো সে দেয়া, একটাকে বলো C21 and আরেকটাকে C22। এটা তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এটা দাঁড়াচ্ছে যে যখন বিটা ইকুয়াল টু বিটা 1, তখন করসপন্ডিং যে তোমার ফাংশনটা, ধর আমি এইভাবে সাই 1 বলছি, রামান হরফে সাই 1 বলছি, সেটা কি হয়ে যাবে C11 সাই 1 প্লাস C12 সাই 2। আর যখন বিটা ইকুয়াল টু বিটা 2, তখন সাই 2টা তুমি কি পেয়ে গেলে না, তোমার বেসিক্যালি C21 সাই 1 প্লাস হচ্ছে C22 সাই 2। মানে যখন আমাদের মানে মানে কম মানে C1 C2 কম্বিনেশনটা কি ছিল, C1 সাই 1 প্লাস C2 সাই 2। তো এবার যখন বিটা ইকুয়াল টু বিটা 1, তখন যে করসপন্ডিং কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো বেরোলো, মানে C1 এবং C2 ভ্যালুটা বেরোলো যথাক্রমে C11 এবং C12। তাহলে করসপন্ডিং যে ওয়েভ ফাংশনটা, মানে কম্বাইন লিনিয়ার কম্বিনেশন নেওয়ার পরে যে ওয়েভ ফাংশনটা, এটা সাই রামান হরফে আমি 1 লিখেছি, সেটা যে C11 সাই 1 প্লাস C12 সাই 2। আর যখন বিটা ইকুয়াল টু বিটা 2, তখন সেটা হয়ে গেল সাই 22, সেটা হচ্ছে C21 সাই 1 প্লাস C22 সাই 2। তার মানে কি দাঁড়াচ্ছে, তাহলে নাও তোমার বি অপারেটরটা সাই 1 এর উপরে কাজ করলে তোমাকে দিয়ে দিচ্ছে বিটা 1 সাই 1, আর বি অপারেটরটা সাই 2 এর উপরে কাজ করলে সেটা তোমার দিয়ে দিচ্ছে বিটা 2 সাই 22। এইটা হলো, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে নতুন সাই 1 হলো এন্ড নতুন যে সাই 2 হলো এইটা, আর আইগেন ফাংশনস অফ বি অপারেটর উইথ দ্য আইগেন ভ্যালুস বিটা 1 and বিটা 2 রেসপেক্টিভ। তার মানে আমি যে শুরু করেছিলাম যে সাইটা হচ্ছে তোমার বি এর আইগেন ফাংশন হবে, এরকম একটা জায়গা থেকে আমি কম্বাইনিং কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো বের করতে সমর্থ হয়েছি। যখন বিটা ইকুয়াল টু বিটা 1, মানে আইগেন ভ্যালুটা যখন বিটা 1, তখন করসপন্ডিং কম্বাইনিং কোএফিসিয়েন্টগুলো C11 C12, করসপন্ডিং ওয়েভ ফাংশনটা হয়ে গেল সাই ক্যাপিটাল 1, মানে সাই রামান হরফে 1। আর যখন বিটা ইকুয়াল টু বিটা 2, তখন কম্বাইনিং কোএফিসিয়েন্টগুলো হয়ে যাচ্ছে C21 C22, এবং সেখান থেকে যে ওয়েভ ফাংশনটা পেলে সেটা সাই রামান হরফে 2। এবারে এটা দাঁড়াচ্ছে পরিষ্কারভাবে যে সাই 1 এবং সাই 2 তারা বেসিক্যালি বি এর আইগেন ফাংশন হচ্ছে উইথ আইগেন ভ্যালু বিটা 1 এবং বিটা 2। আচ্ছা, এবারে এই যে সাই 1 and সাই 2 will remain eigenfunctions of A operator with the same eigenvalue alpha। কারণ আমার এই যে থিওরেমটা আমি বলেছি, সেই থিওরেম আমি বলে দিয়েছি যে আরবিটার লিনিয়ার কম্বিনেশন নিলেও হচ্ছে, সেটা তোমার এর আইগেন ফাংশন থাকবে উইথ দ্য আইগেন ভ্যালু আলফা। এইটা তাহলে সাই 1 সাই 2 will remain আইগেন ফাংশন অফ এ অপারেটর উইথ দ্য সেম আইগেন ভ্যালু আলফা। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে ক্লিয়ারলি সাই 1 and সাই 2 are simultaneous eigenfunctions of A and B when A B তারা কমিউট করছে। তাহলে আমি তো শুরু করেছিলাম কি একটা ফাংশন, মানে দেখো জাস্ট এমনি সাই 1 সাই 2 যখন ধরেছিলে তুমি, মানে রামান হরফের নয়, এই যে সাই 1 সাই 2 যখন ধরেছিলে সেটা A এর আইগেন ফাংশন হচ্ছে, কিন্তু বি এর আইগেন ফাংশন ছিল না। কিন্তু সেই সাই 1 সাই 2 থেকেই তুমি লিনিয়ার কম্বিনেশন নিয়ে অন্য দুটো স্টেট বানিয়ে ফেলতে পারছো, যেটা কিন্তু তোমার সাইমালটেনিয়াস আইগেন ফাংশন অফ বোথ এ এন্ড বি।
তার মানে তুমি যখন কাজ করবে তোমার এই কম্বাইন্ড ফাংশনটাকে নিয়ে তুমি কাজ করবে, তাতে তোমার যেটা হবে যে তারা এ আর বি তাদের মধ্যে অবশ্যই একটা সম্পর্ক আছে, তারা একে অপরের সাথে কমিউট করে, তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন হচ্ছে বলে তুমি যেটা করতে পারবো যে কোনো একটা মানে এই দুটো স্টেটে মানে সাই1 এবং সাই2 এই পার্টিকুলার দুটো স্টেটে যদি এ ক্লাসিক্যাল অবজারভেবল এবং বি ক্লাসিক্যাল অবজারভেবল দুটোকেই তুমি মাপো এক্স্যাক্টলি উইথ আরবিট্রারি প্রিসিশন তুমি মাপতে পারবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কোনো আনসার্টেনিটি থাকবে না। এবং এক্স্যাক্ট মাপতে পারাটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আনসার্টেনিটি থাকলে সেটা অনেক সময় গন্ডগোল হবে। হ্যাঁ, তাহলে এক্স্যাক্ট ভ্যালুটা তুমি মাপতে পারছো। তাহলে বুঝতে পারলে যে কেমন করে তুমি যদি ডিজেনারেট কেস হয় তাহলে ফাংশনগুলো এর আইগেন ফাংশন কিন্তু বি এর আইগেন ফাংশন নেই, যদিও এ আর বি কমিউট করে, কিন্তু ইন দ্যাট কেস তুমি যেটা করতে পারো উইদাউট লস অফ এনি জেনারেলিটি ওই যে দুটো ফাংশন যেটা এ আইগেন ফাংশন ছিল তাদের সুইটেবল লিনিয়ার কম্বিনেশন নিয়ে নাও। লিনিয়ার কম্বিনেশন নিলে এর কোনো ক্ষতি নাই, কারণ যেটা ডিজেনারেট ছিল সে ডিজেনারেটি থাকছে, যে আইগেন ভ্যালু ছিল সেই আইগেন ভ্যালুই থাকছে, কিন্তু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এখন ওই বি অপারেটরে তারা আইগেন ফাংশন হয়ে গেল। আর বি অপারেটর আইগেন ফাংশন হয়ে গেল মানে সাইমালটেনিয়াস আইগেন স্টেট যদি থেকে যায় তাহলে তোমার যেটা সুবিধা তাদেরকে তুমি এক্স্যাক্টলি তার আরবিট্রারি প্রিসিশন মাপতে পারবে। ঠিক আছে, দেখো যা বলেছি কোনো অসুবিধা আছে কিনা, এখন পর্যন্ত যা বলেছি কোনো অসুবিধা আছে কিনা বল। ঠিক আছে, হ্যাঁ স্যার। এক সেকেন্ড। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ দেখো যেটা বলছিলাম, দেখো এই যা বলেছে এখন পর্যন্ত পরিষ্কার তো, কোনো অসুবিধা নাই তো? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক। আর এবারে দেখো, এবারে কেসটা দেখো যে যদি এমন হয় যে ধরো একটা স্পেশাল কেস আমি বলছি, দেখো এই যে তোমার বিটার যে কোয়াড্রেটিক ইকুয়েশন হলো, বিটার কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে যে দুটো রুট পাচ্ছ তুমি বিটা 1 এবং বিটা 2, এবার এই বিটা 1 বিটা 2 তারা সবসময় যে আলাদা হবে তার তো কোনো গ্যারেন্টি নেই, তা সেমও হতে পারে। আর কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটের তো বিভিন্ন নেচার হতে পারে, রুটগুলো মানে প্রথম কথা হচ্ছে তারা রিয়েল এবং সমান হতে পারে, রিয়েল ডিফারেন্ট হতে পারে, আবার ইমাজিনারি হতে পারে, অর্থাৎ কমপ্লেক্স হতে পারে, একে অপরের কমপ্লেক্স কনজুগেট হতে পারে, বিভিন্ন রকম সিচুয়েশন হতে পারে। এবারে তোমার যদি বি অপারেটরটা যদি কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবল হয় তার করসপন্ডিং অপারেটর হয়, তাহলে তোমার রুটগুলো সেটা ইমাজিনারি হওয়ার সম্ভাবনা নেই। মানে বি এই ক্লাসিক্যাল অবজারভেবল, বি যদি ক্লাসিক্যাল অবজারভেবল হয় এবং বি অপারেটর তার করসপন্ডিং অপারেটর হয়, তাহলে তুমি জানোই ম্যাট্রিক্স এলিমেন্টগুলো সবসময় হচ্ছে রিয়েল হয়, তাহলে ওটা কমপ্লেক্স হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এইটুকু সম্ভাবনা তো অ্যাটলিস্ট আছে যে বিটা 1 এবং বিটা 2 সমান হতে পারে এবং ডিফারেন্ট হতে পারে। তো স্পেশাল কেসে দেখো যদি এরকম হয় যে যদি এমন হয় যে ইফ বিটা 1টা নট ইকুয়াল টু বিটা 2, দেন কি হচ্ছে, দেন দেখো যে এটা দেখো সাই1 এর উপরে কাজ করলো, এইটা সেটা আলফা সাই1 দিয়েছে, এটা যখন সাই2 উপরে কাজ করেছে তোমার আলফা সাই2 দিয়েছে, তার মানে এটা দাঁড়াচ্ছে যে সাই1 আর সাই2 এই যে সেটটা, এইটা হচ্ছে তোমার ডিজেনারেট উইথ রেসপেক্ট টু এ অপারেটর উইথ দ্য সেম আইগেন ভ্যালু আলফা। তার মানে এই যদি যদি এ অপারেটরের যে করসপন্ডিং আইগেন ভ্যালু আলফা তার টার্মসে যদি দুটো স্টেটকে তুমি আলাদা করবে মনে করো, তুমি কিন্তু করতে পারছো না, কারণ কি দুজনের ক্ষেত্রে একই আলফা বেরোচ্ছে, মানে সাই1 এবং সাই2 তারা একটা স্টেট না দুটো স্টেট, সেটা এ অপারেটরের টার্মসে বোঝার কোনো উপায় নেই, কারণ এও যে আইগেন ভ্যালু দেয় এও সেই আইগেন ভ্যালুই দেয়। এইটা
মানে আমি জাস্ট সিম্পলি তোমাকে এক্সাম্পল হিসেবে বলতে পারি, ধরো যদি একটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ধরো তোমার n = 2 তে তোমার 4টে অরবিটাল আছে, n = 2 তে 4টে অরবিটাল আছে। এবার আমি তাদের যদি বোর্ড থিওরি অনুযায়ী তাদের এনার্জি ক্যালকুলেট করি, বা শুধুমাত্র এনার্জি ক্যালকুলেট করি, বা সমান সোডিঞ্জার ইকুয়েশন থেকে তাদের যদি আমি এনার্জি ক্যালকুলেট করি, তুমি কি দেখেছো কি না এনার্জিটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর উপর ডিপেন্ড করে। অবশ্যই সেটা নন রিলেটিভিস্টিক ডোমেইনে, আর যখন স্পিন অরবিট কাপলিং নাই, তাহলে স্পিন অরবিট কাপলিং যদি না থাকে, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড যদি না থাকে, তার নন রিলেটিভিস্টিক ডোমেইনে হচ্ছে এনার্জিটা শুধুমাত্র n এর উপর ডিপেন্ড করে। তবে তুমি পরিষ্কার যেটা কথা সেটা হচ্ছে যে যে এই n = 2 তে যে 4টে অরবিটাল আছে তুমি বুঝতেই পারবে না, কারণ প্রত্যেকের ক্ষেত্রে এনার্জিটা এক্স্যাক্টলি একই হয়ে গেল। এটা আচ্ছা, এবারে এটা হচ্ছে যে যে কিন্তু বাট যেটা দাঁড়াচ্ছে যে if কি বলেন β1 not equal to β2 then psi1 psi2 degenerate with respect to with the same eigenvalue alpha। তার মানে হচ্ছে we cannot distinguish these states। distinguish মানে হচ্ছে তোমার distinguish মানে হচ্ছে তোমার ক্যারেক্টারাইজ বলতে পারো আর we cannot distinguish বা we cannot characterize this state in terms of alpha। আমি আলফার টার্মসে কিন্তু তাদেরকে আলাদা করতে পারবো না। আচ্ছা, এবারে কি হচ্ছে, এবারে দেখো we have found an operator b such that এই বিটা হচ্ছে তোমার এর সাথে কমিউট করে। এটা তখন কি হলো, নাও বিটা যদি psi1 এর উপরে কাজ করছে তখন β1 psi1 দিচ্ছে, বি অপারেটরটা psi2 এর উপরে কাজ করলে তোমার β2 psi2 দিচ্ছে। আমি বলে দিচ্ছি β1 not equal to β2, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এই যে psi1 psi2 এরা কিন্তু আর নন ডিজেনারেট with respect to b with different eigenvalues β1 and β2 রেসপেক্টিভলি। তা দেখো তাহলে এই যে psi1 psi2 সেটা এর আইগেনস্টেট এর রেসপেক্টে ডিজেনারেট ছিল, সেই জন্য তুমি আলফার টার্মসে তাদেরকে ক্যারেক্টারাইজ করতে পারতে না। এবার তুমি একটা অপারেটর খুঁজে পেলে বি, যেটা বেসিক্যালি এর সাথে কমিউট করছে, এবং যদি মানে মানে ফরচুনেটলি তুমি β1 not equal to β2 পেয়ে যাও, β1 β2 যদি আলাদা হয়ে যায়, সেম হয়ে গেলে কি গন্ডগোল আমি পরে বলবো, সেম হয়ে গেলে কোনো লাভ নাই আর কি, সেটা দেখবো। তাই যদি তুমি এরকম পেয়ে যাও যে β1 আর β2 যদি আলাদা হয়ে যায়, তাহলে দেখো বি অপারেটরের রেসপেক্টে কিন্তু psi1 আর psi2 তাহলে নন ডিজেনারেট হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, তাহলে তখন দেখো তাহলে দেন যেটা দাঁড়াচ্ছে যে psi1 and psi2 now can be characterized or distinguished in terms of beta। তুমি বিটার টার্মসে তাদেরকে আলাদা করতে পারবে, কারণ একটা হচ্ছে β1 একটা হচ্ছে β2, তুমি আলাদা করতে পারছো। তার মানে দেখো যেটা দাঁড়াচ্ছে যে দুটো স্টেট তুমি পেলে, এই যে psi1 তার তোমার এইটা ক্যারেক্টারাইজ হচ্ছে তোমার এর আইগেন ভ্যালুটা আলফা, কিন্তু বিটার আইগেন ভ্যালুটা β1, আর আরেকটা স্টেট পেলে psi2 যেটা হচ্ছে এর রেসপেক্টে ডিজেনারেটি রয়েছে, তুমি তফাৎ করতে পারছো না, কিন্তু এইটা হয়ে গেছে β2। তার মানে দেখো দুটো স্টেট তাহলে আলফা দিয়ে ডিফার করছে না, কিন্তু বিটা দিয়ে ডিফার করে যাচ্ছে, তখন কিন্তু তুমি তাকে ক্যারেক্টারাইজ করে ফেলতে পারলে। এইটা তার মানে psi1 সেইটার সঙ্গে অ্যাসোসিয়েটেড দুটো প্রপার্টি আছে বা দুটো আইগেন ভ্যালুজ আছে দেখছে, কারণ এটা বেসিক্যালি এরও আইগেন ফাংশন বি এরও আইগেন ফাংশন। তাহলে এর আইগেন ভ্যালুর টার্মসে তুমি তাকে আলাদা করতে পারছো না, কিন্তু বি এর আইগেন ভ্যালুর টার্মসে তাকে তুমি আলাদা করতে পারলে। তার মানে জাস্ট ধরো আমি যদি হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে ভাবি যে ধরো দুটো যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আছে, একটা এস আর একটা হচ্ছে পি, ধর 2s আর 2p অরবিটাল ছিল, তো দুজনের ক্ষেত্রে এনার্জি এক্স্যাক্টলি একই হচ্ছে,
কিন্তু দুজনের ক্ষেত্রে দেখো টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা হচ্ছে তোমার ওই এল স্কোয়ার, এইভাবে তুমি ভাবতে পারো, বা এল হলে রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ স্কোয়ার যদি তুমি ভাবো, তাহলে এস অরবিটালের ক্ষেত্রে তোমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার জিরো বলে তার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম জিরো হয়ে যাচ্ছে, কিন্তু পি অরবিটালের ক্ষেত্রে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে তোমার রুট টু ইন্টু এইচ প্লাস হচ্ছে। তাহলে দেখো তুমি হয়তো এই এনার্জিতে আলাদা করতে পারলে না, কিন্তু টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামকে আলাদা করতে পারছো। এবং যেটা মজার ব্যাপার, সেখানে হ্যামিল্টনিয়ান অপারেটর কিন্তু এখানে এল স্কোয়ারের সাথে কমিউট করে। তাহলে দেখো জাস্ট তাহলে বোঝার চেষ্টা করো, তাহলে আমি কি বলতে চাইছি, যে দুটো স্টেট তুমি পেয়েছো, যে দুটো স্টেট হচ্ছে এরও আইগেন ফাংশন, বি এরও আইগেন ফাংশন, কিন্তু এর যে এর রেসপেক্টে তারা ডিজেনারেট, কিন্তু বি এর রেসপেক্টে নন ডিজেনারেট। তখন তুমি যেটা করতে পারছো যে এর টার্মসে তুমি কিন্তু, বা তার যে আইগেন ভ্যালু আলফার টার্মসে, সেটা আদৌ দুটো স্টেট না একটা স্টেট তুমি কোনোভাবে আলাদা করতে পারছো না। তো তোমার সেটাকে অ্যাপারেন্টলি একটা স্টেটই মনে হবে। কিন্তু যখন তুমি আরেকটা অপারেটর খুঁজে পেলে বি, যেটা এর সাথে কমিট করে, বি এর আইগেন ভ্যালুর টার্মসে যখন তুমি দেখছো আইগেন ভ্যালুটা পাল্টে যাচ্ছে, অর্থাৎ ডিজেনারেশন লিফট করে যাচ্ছে, তখন তুমি তাকে কিন্তু ক্যারেক্টারাইজ করতে পারছো, বা বুঝতে পারছো যে হ্যাঁ সাই ওয়ান সাই টু হচ্ছে তোমার বেসিক্যালি আলাদা। আচ্ছা, এবারে যদি এরকম হয়ে যায়, যে যদি এমন হয়ে গেছে ইফ বিটা ওয়ান ইকুয়াল টু বিটা টু, দেন যদি বিটা ওয়ান ইকুয়াল টু বিটা টু হয়, then there is no advantage, কোনো সুবিধা তুমি পাচ্ছ না, there is no advantage। তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে আবার এগোতে হবে, then proceed further to find another operator C that commutes with both A and B। তার মানে আমি এটা বলতে চাইছি, তুমি আরেকটা কমিউট অপারেটর পেয়েছো সি, যে সিটা হচ্ছে তোমার এর সাথে কমিট করে, সেটা হচ্ছে বি এর সাথে কমিট করে। আচ্ছা, এইটা দেন চেক ওয়েদার এই সি অপারেটরটা সকাল সাই ওয়ান তার উপরে কাজ করে, ধরো গামা ওয়ান সাই ওয়ান দিচ্ছে, আর সি অপারেটরটা সাই টু এর উপর কাজ করে দেখছে গামা টু সাই টু দিচ্ছে। যদি এমন হয়ে যায় ইফ গামা ওয়ান নট ইকুয়াল টু গামা টু হয়, দেন দ্য মানে ডিজেনারেট হয়ে গেলে কি হবে, কোনো অ্যাডভান্টেজ নাই, অর্থাৎ এ এর রেসপেক্ট তুমি ক্যারেক্টারাইজ করতে পারলে না, বি এর রেসপেক্ট ক্যারেক্টারাইজ করতে পারলে না, তখন তোমাকে আরো এগোতে হবে, তোমাকে আরেকটা অপারেটর খুঁজে বের করতে হবে সি, যেটা এর সাথে কমিট করে, বি এর সাথে কমিট করে। তারপর তোমাকে চেক করতে হবে এই যে সাই ওয়ান এবং সাই টু, যেটা বেসিক্যালি সি এর আইগেন ফাংশন, কারণ তারা কমিট করেছে, হ্যাঁ, তাদের তুমি আইগেন ভ্যালু হিসেবে পাচ্ছ গামা ওয়ান এবং গামা টু। যদি গামা ওয়ান ইকুয়াল টু গামা টু হয়, দেন দ্য স্টেটস আর ক্যারেক্টারাইজ বা ডিস্টিংগুইশ, যাই বলো, ক্যারেক্টারাইজ অর ডিস্টিংগুইশ ইন টার্মস অফ গামা। আর যদি ইফ গামা ওয়ান ইকুয়াল টু গামা টু হয়, তাহলে আবার তোমাকে এগোতে হবে, প্রসিড ফার্দার। তার মানে তোমাকে আবার একটা অপারেটর খুঁজে বের করতে হবে, যেটা ডি অপারেটর। তখন দেখতে হবে ডি এর আইগেন ভ্যালুগুলো আলাদা হচ্ছে কিনা। তার মানে এইভাবে তোমাকে ডিজেনারেসি ফিট করে 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 যেতে হবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে দেখো, তার মানে কি হচ্ছে, যে তোমাকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে মানে one has to find the complete set of commuting operators মানে one has to find the complete set of commuting operators such that the states can be completely characterized। হ্যাঁ, মানে তোমাকে এইভাবে দেখবে, ওই মানে কমিউটিং অপারেটর খুঁজে 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 খুঁজে, মানে একটা সিস্টেমের ক্ষেত্রে তোমার যতগুলো কমপ্লিট সেট অফ মানে কমিউটিং অপারেটর পেয়ে যাবে আর কি, হ্যাঁ, পুরোটাকে পেতে হবে, তবেই হচ্ছে তোমার স্টেটটা
কমপ্লিটলি ক্যারেক্টারাইজ হবে। মানে তুমি এ এর টার্মসে পারলে না, বি এর টার্মসে দেখতে হবে, ঠিক আছে, সেটা দিয়ে হলো ভালো। যদি এ আর বি দিয়ে পুরোপুরি ক্যারেক্টারাইজ না হয় তখন তোমাকে সি পেতে হবে। তার মানে তোমাকে যেটা করতে হচ্ছে ডিজেনারেসিটাকে স্পিড করে 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 যেতে হচ্ছে। তবে এইরকম ভাবে তোমাকে আস্তে 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 তোমাকে প্রসিড করতে হবে। ধরো আমি তোমাকে একটা ছোট এক্সাম্পল দিই, আমি মানে ফুল এক্সাম্পল দিচ্ছি না, একটা হাফ এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার একটা আচ্ছা তার আগে বলি তাহলে এটা এই এই যে জায়গাটা, এটা দাঁড়াচ্ছে তোমাকে ওয়ান হ্যাজ টু ফাইন্ড কমপ্লিট সেট অফ কমিউটিং অপারেটর সাচ দ্যাট দ্য স্টেট ক্যান বি কমপ্লিটলি ক্যারেক্টারাইজ। তাহলে এই যে জায়গাটা এটাকে বলা হবে কমপ্লিট ক্যারেক্টারাইজেশন অফ স্টেট। কমপ্লিট ক্যারেক্টারাইজেশন অফ স্টেট, তাহলে স্টেটগুলোকে কমপ্লিটলি ক্যারেক্টারাইজ করতে গেলে তোমাকে কমপ্লিট সেট অফ কমিউটিং অপারেটরকে বের করতে হবে। আচ্ছা এবারে মজাটা দেখো, মজাটা হচ্ছে যে যে তুমি যে স্টেটগুলোকে কনসিডার করছো, স্টেটগুলো তো বেসিক্যালি যে কমপ্লিট সেট অফ কমিউটিং অপারেটর তাদের আইগেন স্টেটস হচ্ছে। ধরো তোমার জাস্ট বেসিক্যালি এই যে সাই ওয়ান এবং সাই টু বললাম সেটা এর আইগেন স্টেট বা এবং বি এর আইগেন স্টেট এবং সি এর আইগেন স্টেট এবং ডি এর আইগেন স্টেট, তাহলে সবাই তো আইগেন স্টেট। তো আইগেন স্টেট যদি হয় তাহলে তুমি কি দেখেছো তাদের আনসার্টেনিটিটা জিরো হয়। তার আনসার্টেনিটি জিরো হওয়া মানেটা কি? তার আনসার্টেনিটি জিরো হওয়া মানে হচ্ছে তুমি সেই মানে ধরো যে সাই ওয়ান এবং সাই টু তোমার এর আইগেন ফাংশনস হচ্ছে, তো এই আইগেন ভ্যালুগুলোকে তুমি এক্স্যাক্টলি জাস্ট মাপতে পারলে। মানে এটা দাঁড়াচ্ছে হচ্ছে যে তারা হচ্ছে কনস্ট্যান্ট অফ মোশন দিল। তাহলে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে কমপ্লিট সেট অফ কমিউটিং অপারেটর বা টোটাল নাম্বার অফ কমপ্লিট সেট অফ মানে টোটাল নাম্বার অফ operators in the complete set of commuting operators give the total number of constant of motion। কোন একটা সিস্টেমে কতগুলো কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ কতগুলো জিনিসের কোনো আনসার্টেনিটি থাকে না, সেইটা তুমি কোথা থেকে পেয়ে যাবে না, তোমার বেসিক্যালি কতগুলো কমপ্লিট সেট অফ মানে কমপ্লিট সেট অফ কমিউটিং অপারেটর, তো টোটাল কতগুলো অপারেটর আছে। তুমি দেখো যে কোন একটা সিস্টেমের ক্ষেত্রে অর্থাৎ 4টে অপারেটর আছে যারা একে অপরের সাথে কমিউট করে, তা তুমি 4টে ডাইনামিক্যাল ভেরিয়েবল পাবে যেগুলোর কোনো আনসার্টেনিটি থাকবে না, অর্থাৎ সেই 4টে ফিজিক্যাল কোয়ান্টিটিকে তুমি কিন্তু এক্স্যাক্টলি মাপতে পারবে। তাহলে সেটাই হচ্ছে 4টে কনস্ট্যান্ট অফ মোশন। আর যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে যতগুলো কনস্ট্যান্ট অফ মোশন ওই স্টেটটাকে ক্যারেক্টারাইজ করতে হবে কিন্তু ততগুলো কোয়ান্টাম নাম্বার দিয়ে। তাই এটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে করসপন্ডিং স্টেট যেটা স্টেট states have to be characterized by quantum numbers, by different quantum numbers, which is equal to the number of commuting operators। তাহলে দেখো, তাহলে তোমার স্টেটটাকে কমপ্লিটলি ক্যারেক্টারাইজ করছি কেমন করে, আমি স্টেপ বাই স্টেপ তোমাকে দেখিয়েছি কেমন করে, যে এর রেসপেক্ট ক্যারেক্টারাইজ করতে পারছো না, কারণ এর রেসপেক্টে ডিজেনারেট ছিল। একটা অপারেটর খুঁজে পাচ্ছ বি যেটা এর সাথে কমিউট করে, এবং বি এর রেসপেক্টে যদি ডিজেনারেসি ফিট করে গেছে ক্যারেক্টারাইজ হয়ে গেল, যদি করে ভালো, না করলে তোমাকে আরেকটা অপারেটর খুঁজে বের করছে সি যে এর সাথে কমিট করে বি এর সাথে কমিট করে, তখন দেখো সি এর রেসপেক্টে ডিজেনারেসি ফিট করছে কিনা, এইরকম ভাবে এগোতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো ডিজেনারেসিটা ফিট করে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি কমপ্লিট ক্যারেক্টারাইজেশন অফ স্টেটস। এবং এই কতদূর পর্যন্ত এইভাবে এগোতে পারবে না, তোমার যতগুলো তোমার অ্যাকচুয়ালি কমিউটিং অপারেটরস থাকবে। তাহলে ওয়ান হ্যাজ টু ফাইন্ড দ্য কমপ্লিট সেট অফ কমিউটিং অপারেটরস সাচ দ্যাট দ্য স্টেটস ক্যান বি কমপ্লিটলি ক্যারেক্টারাইজ। সেটাই হচ্ছে কমপ্লিট ক্যারেক্টারাইজেশন অফ স্টেটস। আচ্ছা, এবারে যদি তুমি ওই কমিউটিং অপারেটরস গুলো যখন পাচ্ছ, এবার আনসার্টেনিটি প্রিন্সিপালের সাথে কানেকশনটা কি, একসাথে যারা কমিউট করে তাদেরকে তুমি সাইমালটেনিয়াসলি আরবিট্রারি ফিজিক্যাল মাপতে পারবে। মানে কোন একটা পার্টিকুলার সিস্টেমে যতগুলো তোমার কমপ্লিট সেট অফ মানে যতগুলো অপারেটরস থাকবে ইন দ্য কমপ্লিট সেট অফ
কমিউটিং অপারেটরস আর কি। হ্যাঁ, সেই ততগুলি তোমার কনস্ট্যান্ট অফ মোশন থাকবে এবং প্রত্যেকটা কনস্ট্যান্ট অফ মোশনকে তুমি ক্যারেক্টারাইজ করতে পারবে। মানে আচ্ছা, প্রত্যেকটা কনস্ট্যান্ট অফ মোশন তার সঙ্গে সঙ্গে একটা করে কোয়ান্টাম নাম্বার আসবে এবং করসপন্ডিং যে স্টেটটা যদি তোমাকে এক্স্যাক্টলি লিখতে হয় তাহলে তোমাকে ওই ততগুলো সকল কোয়ান্টাম নাম্বার এমপ্লয় করতে হবে। আর একটা এক্সাম্পল দিই, তাহলে এক্সাম্পলটা দিলে তোমার কাছে আর একটু পরিষ্কার হবে। ধরো আমি হাইড্রোজেন অ্যাটম কনসিডার করছি। আচ্ছা, হাইড্রোজেন অ্যাটমে আমি ধরে নিচ্ছি কতগুলো জিনিস হচ্ছে নন রিলেটিভিস্টিক, রিলেটিভিটি আমি ইনক্লুড করছি না। আচ্ছা, রিলেটিভিস্টিকটা ইনক্লুডেড থাক, অসুবিধা। আচ্ছা আচ্ছা, নন রিলেটিভিস্টিক ঠিক আছে। নন রিলেটিভিস্টিক, নো স্পিন অরবিট কাপলিং, কোনো স্পিন অরবিট কাপলিং নাই, নো এক্সটার্নাল ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড। এটা আচ্ছা, এবারে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে নন রিলেটিভিস্টিক, নো স্পিন অরবিট কাপলিং আর নো এক্সটার্নাল ম্যাগনেটিক অর ইলেকট্রিক ফিল্ড। তাহলে ধরো তোমার তিনটে স্টেট তুমি কনসিডার করছো। আচ্ছা, তখন না যেটা বলিনি যে এই যে অরবিটালগুলো তখন তিনটে কোয়ান্টাম নাম্বার ডিপেন্ড করে, এন, এল আর এম এল। এই তিনটে কোয়ান্টাম নাম্বার উপরে কিন্তু তখন ডিপেন্ড করবে। মানে স্পিনটা কিন্তু রিলেটিভিস্টিক ডোমেইনেই আসে। তোমার মনে হতে পারে যে না স্পিন কোয়ান্টাম নাম্বারটা কোথায় গেল, স্পিন কোয়ান্টাম নাম্বারটা কিন্তু রিলেটিভিস্টিক ডোমেইনে আসে। নন রিলেটিভিস্টিক কেসে কিন্তু এন, এল আর এম এল এই তিনটেই তোমার লাগে, এন, এল, এম। আচ্ছা, এবারে ধরো যখন তোমার n ইকুয়াল টু 2, তখন যে চারটে অরবিটাল, একটা হচ্ছে 2s অরবিটাল, 2p প্লাস 1 অরবিটাল, 2p 0 অরবিটাল আর 2p মাইনাস 1 অরবিটাল, এই চারটে অরবিটাল আছে। তাহলে n ইকুয়াল টু 2, এরা হচ্ছে এই চারটে অরবিটাল কনসিডার করছে n ইকুয়াল টু 2। আচ্ছা, এবারে দেখো যে যে যখন তোমার হ্যামিল্টনিয়ান অপারেটরটা এই সাই 2s বা সাই 2p প্লাস 1 বা সাই 2p মাইনাস 1 বা সাই 2p 0 এর উপরে কাজ করবে, আগে মানে 0 লিখেছিলাম, সাই 2p 0 এবং সাই 2p প্লাস 1 এর উপরে কাজ করবে, প্রত্যেক ক্ষেত্রে সে কিন্তু তোমার একই এনার্জি দেবে। কি এনার্জি দেবে না E2 ইন্টু সাই 2s দেবে। এটাও তাই, E2 ইন্টু সাই 2p প্লাস 1 দিল, E2 ইন্টু সাই 2p 0 দিল, E2 ইন্টু সাই 2p মাইনাস 1 দিল। যেখানে E2টা হচ্ছে তুমি যদি লেখো মাইনাস মিউ জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার n স্কোয়ার এইচ স্কোয়ার। এই হবে তোমার এনার্জিটা। মানে এনার্জিটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার উপর ডিপেন্ড করে। এই যে চারটে অরবিটাল তুমি কনসিডার করেছো, চারটে অরবিটালের জন্যই যেহেতু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ইকুয়াল টু 2, তাহলে হ্যামিল্টনিয়ান অপারেটর যদি এই ফাংশনগুলোর উপরে কাজ করে তারা সবাই আইগেন ফাংশনস হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর উইথ দ্য সেম আইগেন ভ্যালু E2। আমাকে এটা দাঁড়াচ্ছে এই যে চারটে স্টেট সাই 2s, সাই 2p প্লাস 1, সাই 2p 0 আর সাই 2p মাইনাস 1, এরা হচ্ছে তোমার ডিজেনারেট স্টেট। ডিজেনারেট স্টেটস অফ হ্যামিল্টনিয়ান অপারেটর উইথ দ্য সেম এনার্জি আইগেন ভ্যালু, ধরো E2। তাহলে দেখো, তাহলে হ্যামিল্টনিয়ানের আইগেন ফাংশনস তারা এবং ডিজেনারেট যেমন ওই সাই 1 এবং সাই 2 এর আইগেন ফাংশনস উইথ দ্য সেম আইগেন ভ্যালু আলফা। এখানেও ঠিক এই যে চারটে অরবিটাল তারা বেসিক্যালি হচ্ছে তোমার হ্যামিল্টনের আইগেন ফাংশন উইথ দ্য সেম আইগেন ভ্যালু E2। তাহলে এনার্জি তুমি তাদেরকে ক্যারেক্টারাইজ করতে পারবে না। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে দিস স্টেটস বা অরবিটাল cannot be characterized in terms of energy। এনার্জিতে তুমি কিন্তু তাদেরকে ক্যারেক্টারাইজ করতে পারছো না। এবং সেই জন্যই এটা দাঁড়াচ্ছে যে বোর থিওরি যখন তুমি করছো n ইকুয়াল টু 2 এর জন্য তুমি একটাই লেভেল পাচ্ছ, এইটা। আচ্ছা, তাহলে এবারে কি হচ্ছে, তারপরে এবারে আমি এক কাজ করলাম যে we have found L square operator which commute with the Hamiltonian operator। তার মানে
যে হ্যামিল্টনিয়ানের সাথে কিন্তু এল স্কোয়ার অপারেটর যেটা সেটা বেসিক্যালি তোমার কমিউট করে এইটা। আচ্ছা, এবারে এল স্কোয়ারটা সেইটা যখন সাই 2s এর উপর কাজ করছে সেটা তোমার 0 ইন্টু সাই 2s দিচ্ছে। এল স্কোয়ার অপারেটরটা যদি সাই 2p প্লাস 1 এর উপরে কাজ করে সেটা দিচ্ছে হচ্ছে তোমার √2 ইন্টু √2 না 2 ইন্টু এইচ কস স্কোয়ার ইন্টু সাই 2p প্লাস 1 দিলে। আসলে তুমি এটা নিশ্চয়ই জানো যে ওই এল স্কোয়ারটা কোনো একটা ফাংশনের উপরে কাজ করলে এল ইন্টু এল প্লাস 1 এইচ কস স্কোয়ার দেয়। আর এখানে এল এর ভ্যালু যেহেতু তোমার 0 2s অরবিটাল ক্ষেত্রে সেটা 0 দিল, আর যখন এল এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে তখন এল ইন্টু এল প্লাস 1 মানে বেসিক্যালি 2 ইন্টু এইচ কস স্কোয়ার দিয়ে দেবে। আবার এল স্কোয়ারটা কখন দেখো তোমার সাই 2p প্লাস 1 এর উপরে কাজ 2p 0 এর উপরে কাজ করলো, এইটা সেটা তোমার দিচ্ছে 2h cos স্কোয়ার সাই 2p 0। আর এল স্কোয়ার অপারেটরটা যখন সাই 2p মাইনাস 1 এর উপরে কাজ করলো সেটা দেখো 2h cos স্কোয়ার ইন্টু সাই 2p মাইনাস 1 দিল, এইটা দিল। তোমরা কি দেখতে পাচ্ছ যে এখন দেখো যে এই যে চারটে স্টেট ছিল তার 4 ডিজেনারেট ছিল এনার্জির টার্মসে, সেখানে কিন্তু দুটো ভাগে ভেঙে গেল। একটা হচ্ছে তোমার সাই 2p সাই 2s সাই 2s, আর এইখানে কিন্তু তোমার বাকি তিনটে রয়ে গেল সাই 2p প্লাস 1 সাই 2p 0 সাই 2p মাইনাস 1। তার মানে দেখো যে টোটাল এনার্জির টার্মসে তুমি চারটে স্টেটের কোনো ডিফারেন্সই করতে পারছিলে না, যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের রেসপেক্টে কিন্তু তুমি এখন কি করতে পারছো না এস অরবিটাল এবং পি অরবিটালগুলোকে আলাদা করতে পারছো। তার মানে এটা জানাচ্ছে যে এস অরবিটাল and p orbitals can be distinguished in terms of L square। তাহলে এনার্জির টার্মসে কিন্তু এস এবং পি অরবিটালকে কোন আলাদা করে তোমার জায়গা ছিল না, কিন্তু তুমি দেখো এল স্কোয়ারের টার্মসে কিন্তু এস আর পি অরবিটালকে তুমি আলাদা করতে পারলে। ঠিক আছে, কিন্তু তা থেকে এটা হলো যে চারটে থেকে তুমি তিনটে একটাতে ভাঙতে পারলে, কিন্তু এই যে তিনটে সাই 2p প্লাস 1 সাই 2p 0 এবং সাই 2p মাইনাস 1 এরা তো ক্যারেক্টারাইজ হলো না। তোমার কি মনে হবে তুমি দেখবে যখন ওই ফাইন স্ট্রাকচার পড়েছো, ফাইন স্ট্রাকচারের জন্য হচ্ছে তোমার n = 2 সেই এনার্জি লেভেলটা দুটো লেভেলে ভেঙে যায়। একটা তোমার বেসিক্যালি ওই 2s এর জন্য, আর একটা হচ্ছে তোমার p এর জন্য। হ্যাঁ, মানে মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 0 আর 1 সেগুলো তোমার দুটো লেভেলে ভেঙে যাচ্ছে, সেখানে তুমি ফাইন স্ট্রাকচার পেতে পারো। কিন্তু যেটা কথা হচ্ছে যে ফুল ক্যারেক্টারাইজটা এখনো হলো না, কারণ তিনটে পি অরবিটাল তাদের ক্ষেত্রে এনার্জিও এক, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামও এক। তাহলে দেন কি করতে হবে, দেন উই হ্যাভ ফাউন্ড LZ operator which commute with both H and L square। We have found LZ which commute both H and L square। তার মানে এটা দাঁড়াচ্ছে H এটাও 0 হচ্ছে, L স্কয়ারের সঙ্গে LZ সেটা তোমার 0 হচ্ছে, মানে সি এর সাথে কমিট করছে, সি তোমার বি এর সাথেও কমিট করছে, এরকম ব্যাপারটা। মানে LZ হচ্ছে এইচ এর সাথেও কমিট করে, আর LZ হচ্ছে তোমার বেসিক্যালি মানে LZ L স্কয়ারের সাথে কমিট করে। আর অলরেডি তো তোমার এটা ছিলই, এইচ এল স্কয়ারের সাথে কমিট তো অলরেডি করছে। তার মানে এইচ এল স্কয়ার LZ তারা বেসিক্যালি একটা সেট দেখো একে অপরের সাথে কমিট করছে। আর তাহলে মানে এবার এটা কমপ্লিট সেট কিনা আমি পরে দেখবো, মানে আর কিছু পাওয়া যায় কিনা। এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে নন রিলেটিভিস্টিক কেসে যখন স্পিন অরবিট কাপলিং থাকবে না, এটাই তোমার কমপ্লিট সেট দিয়ে দেয় আর কি, মানে এইচ এল স্কয়ার LZ এইটুকু জানলেই তোমার চলে। আর এবারে দেখো এই 2s দেখানোর দরকার নেই। এবারে LZটা যখন তোমার এই সাই 2p মানে মানে আচ্ছা ঠিক আছে ওইটা দেখানোর দরকার নেই, তুমি দেখালেও অসুবিধা কিছু নেই, তাতে কিছু মানে আর এক্সট্রা কোনো লাভ টাভ কিছু হবে না আর কি। সাই 2s এর উপর যদি কাজ করে
অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল যেহেতু জিরো, তাহলে এম এল এর ভ্যালু তুমি জানো অটোমেটিক্যালি জিরো বেরোয় আর কি, তাহলে সেটা জাস্ট সিম্পলি জিরো ইন্টু সাই টু এস হচ্ছে। কিন্তু এল জেডটা যখন সাই টু পি প্লাস ওয়ানের উপরে কাজ করবে, সেটা দেবে প্লাস এইচ কস ইন্টু সাই টু পি প্লাস ওয়ান। মানে এল জেড অপারেটরটা কোন একটা অরবিটার উপরে কাজ করলে তোমার বেসিক্যালি অ্যাজিমুথাল কোয়ান্টাম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যদি এম হয়, তাহলে এম ইন্টু এইচ কস দেয়। তাহলে টু পি প্লাস ওয়ানের জন্য এম এর ভ্যালুটা প্লাস ওয়ান, সেখানে প্লাস এইচ কস দিল। এল জেডটা যখন সাই টু পি জিরোর উপরে কাজ করছে, সেটা বেসিক্যালি জিরো ইন্টু সাই টু পি জিরো দিয়ে দেবে। আর এল জেডটা যখন তোমার সাই টু পি মাইনাস ওয়ানের উপরে কাজ করবে, সেটা মাইনাস এইচ কস ইন্টু সাই টু পি মাইনাস ওয়ান দিয়ে দেবে। তাহলে প্লাস এইচ কস জিরো মাইনাস। তাহলে পরিষ্কার দেখো যে এটা দাঁড়াচ্ছে যে এই যে চারটে ডিজেনারেট স্টেট তোমার ছিল, এটা হচ্ছে ইন টার্মস অফ এনার্জি, সেইটা তোমার প্রথমে এইরকম ভাবে ভাঙলো, একদিকে তিনটে একদিকে একটা, সেটা এল স্কোয়ারের টার্মসে। আবার এল জেডের টার্মসে যখন তুমি দেখলে এইটা যেমন আছে তেমন আছে, এইটা আবার তোমার তিনটে ভাগে ভেঙে গেল, এইটা তিনটে ভাগে তোমার ভেঙে গেল আর এইটা। ঠিক আছে, তাহলে দেখো তুমি এখন কি হচ্ছে না, তুমি পরিষ্কার দেখো এই চারটে অরবিটাল তুমি এনার্জি এল স্কোয়ার এবং এল জেডের টার্মসে যদি দেখো, তাহলে কিন্তু তুমি তাকে কমপ্লিটলি ক্যারেক্টারাইজ করতে পেরেছো। তাহলে কমপ্লিট ক্যারেক্টারাইজেশন অফ স্টেট সময় হয়েছে। এবং এই যেহেতু তিনটে মানে কমপ্লিট সেট অফ কমিউটিং অপারেটর, সেখানে কমপ্লিট সেট অফ কমিউটিং অপারেটর, তারা কারা কারা? হ্যামিল্টনিয়ান অপারেটর, এল স্কোয়ার অপারেটর, এল জেড অপারেটর, এইটা। আর এনি স্টেট is characterized by three quantum numbers, অর্থাৎ সাইটাকে তোমার ক্যারেক্টারাইজ করতে এন এবং এম এল এই তিনটে দিকে ক্যারেক্টারাইজ করতে হবে। এখানে এনটা এনার্জির কোয়ান্টাইজেশন দেয়, এনটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এল যেটা, এলটাকে বলা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আর একটা হচ্ছে তোমার এম এল, ধরো এটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাহলে কোন একটা পার্টিকুলার স্টেটকে কতগুলো কোয়ান্টাম নাম্বার দিয়ে ক্যারেক্টারাইজ করতে হবে, সেইটা কিন্তু কমপ্লিট সেট অফ কমিউটিং অপারেটর সেখান থেকে তুমি পাবে। দেখো যে এক্সাম্পলটা থেকে তুমি যে কনসেপ্টটা এখানে ইন্ট্রোডিউস করতে চাইছি, ব্যাপারটা পরিষ্কার হয়েছে? কোনো অসুবিধা থাকলে বলো। ঠিক আছে? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা নেই তো? সব না স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে তোমরা আজকে যেটা মূল যে জায়গাটা ছিল আর কি, সেটা হচ্ছে যে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু অপারেটর টু হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন ইজ দ্যাট দে মাস্ট কমিউট। সেরকম একটা থিওরেম থেকে শুরু করেছি, সেই থিওরেম থেকে শুরু করে আমরা জাস্ট থিওরেমটা তো প্রুভ করলামই। এবার ডিজেনারেট কেসে যখন আমি ওই থিওরেমটাকে দেখতে চাইছি, সেইখান থেকে অনেকগুলো কনসেপ্ট জাস্ট আমার চলে আসছে। সেটা হচ্ছে কমপ্লিট ক্যারেক্টারাইজেশন অফ স্টেটস, সেখান থেকে কনস্ট্যান্ট অফ মোশন, মানে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট আর কি। কনস্ট্যান্ট অফ মোশন মানে একটা সিস্টেমে কতগুলো কনস্ট্যান্ট অফ মোশন আছে সেটা একটুখানি দেখতে হবে। কতগুলো তোমার কোয়ান্টাম নাম্বার থাকতে পারে সেটা তুমি বুঝতে পারছো। কমপ্লিট সেট অফ কমপ্লিট ক্যারেক্টারাইজেশন অফ স্টেটস আছে, সেটা আমি এখানে দেখিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা দেখো, তার মানে যেটা কথা হচ্ছে এই যে কেন কমিউটেটরটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে কোয়ান্টাম মেকানিক্সে কমিউটেশন অ্যালজেব্রা সেটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আর কি, যেটা তোমাদের ঠিক ঠিক করে পড়াতে হয়, যেটা খুব সহজ। কিন্তু কেন মানে কমিউটেশনটা জাস্ট দরকার, সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যে কমিউট করা না করার উপরে কিন্তু আনসার্টেনটি প্রিন্সিপল বা কোন একটা গিভেন স্টেটে ক্লাসিক্যাল অবজারভেবল গুলোকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি মাপতে পারবে কি পারবে না, তার কিন্তু একটা ডিপ কানেকশন থাকে। সেই জন্য এই কমিউটেশন মানে কমিট করা না করাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমি জাস্ট কমিট
মানে কমিউটেটর কাকে বলে, হ্যাঁ না এগুলো সম্বন্ধে আমার কিছু ধারণা তো অলরেডি হয়ে আছে, তার উপরে বেশ করে আমি কতগুলো প্রবলেম দিচ্ছি, তোমরা সেই প্রবলেমগুলোকে করবে আর কি। সেটা হচ্ছে যে প্রথমে কতগুলো ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশনস বের করবে, সো দ্যাট 1 নম্বর হচ্ছে যে 1 নম্বর হচ্ছে কোন একটা অপারেটর আরবিট্রারি পাওয়ারের সঙ্গে সবসময় কমিট করবে, যেখানে এনটা হচ্ছে 1 2 3 যে কোনো একটা পজিটিভ ইন্টিজার। 2 নম্বর হচ্ছে বিএ কমিউটেটর সেটা মাইনাস অফ এবি কমিউটেটর। 3 নম্বর হচ্ছে যে যদি এ কমিউটেটর তার সঙ্গে কোন একটা ধরো কনস্ট্যান্ট যদি বি কমিউটেটর থাকে, তাহলে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যায়, এবি কমিউটেটর হয়। আর এ কমিউটেটর তার সঙ্গে তোমার ধরো বি প্লাস মাইনাস সি এটা যদি হয়, তাহলে এটা এবি কমিউটেটর প্লাস মাইনাস এসি কমিউটেটর হয়। 5 নম্বর এ কমিউটেটর যদি তোমার বি ইন্টু সি হয়, তাহলে তুমি লিখতে পারো এবি কমিউটেটর সি প্লাস বি ইন্টু এসি কমিউটেটর, বা অর অনেক সময় এই এবিতে যদি বাঁ দিকে তুমি দিতে এবি কমিউটেটর কমা সি, এটা হয়ে যাচ্ছে এ ইন্টু বিসি কমিউটেটর প্লাস এসি কমিউটেটর ইন্টু বি, এইরকম ভাবে তুমি লিখতে পারবে। আচ্ছা 6 নম্বর হচ্ছে এ কমা বিসি প্লাস বি কমা সিএ বি কমা সিএ প্লাস সি কমা এবি, এটা তোমার 0 হবে। হ্যাঁ, এটাকে বলা জ্যাকোবি আইডেন্টিটি। এইগুলো সব ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন, সেগুলো তুমি করবে। এটা ঠিক আছে, মানে 1 থেকে এটা মানে এইভাবে নাম, মানে এটা আসলে রামান হরফে 1 2 3 4 দিলে ভালো হতো আর কি এগুলো। এটা হচ্ছে তোমার কমিউটেশন। আচ্ছা 2 নম্বর প্রবলেম হচ্ছে তুমি অবশ্যই এটা দেখাবে যে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন প্রুভ দ্য ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন। হ্যাঁ, মানে বেসিক্যালি হচ্ছে তোমার ধরো একটা এক্স এর সঙ্গে পি এক্স বা ওয়াই এর সঙ্গে পি ওয়াই অথবা জেড এর সঙ্গে পি জেড, এই কমিউটেটর গুলো করলে তোমার বেসিক্যালি আই ইন্টু এইচ কস বেরোয়। আর বাকি যদি অন্য কিছু না, এক্স এর সঙ্গে ধরো পি ওয়াই বা এক্স এর সঙ্গে পি জেড পি জেড, বা ধরো ওয়াই এর সঙ্গে পি এক্স বা ওয়াই এর সঙ্গে পি জেড বা জেড এর সঙ্গে পি এক্স বা জেড এর সঙ্গে যদি পি ওয়াই করো, এইগুলো সব তোমার 0 দেবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন। মানে এক্স পি এক্স, ওয়াই পি ওয়াই এবং জেড পি কে তারা ক্যানোনিক্যাল কোয়ান্টিটি, তাদের কমিট করলে আই এইচ কস বেরোবে, বাকিগুলো তোমার 0 বেরোবে। আচ্ছা 3 নম্বর, এগুলোর উপরে বেশ করে তুমি কতগুলো জিনিস করবে, এক্স টু দি পাওয়ার এন অপারেটর ইন্টু পি এক্স অপারেটর, এটা তোমার বেরোবে হচ্ছে এন আই এইচ কস, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়, সেটা তুমি দেখাবে এক্স
px টু দি পাওয়ার n এইটা, এটা হচ্ছে n i h cos px টু দি পাওয়ার n minus 1, সেটা তুমি দেখাবে এটা। আচ্ছা, তারপরে তোমার যে lx ly তাদের যে করসপন্ডিং কমিউটেশন রিলেশন গুলো, lx ly টা হচ্ছে i h cos lz হয়, একই রকম করে ly lz যদি তুমি করো, একটা করলেই হবে, বাকিগুলো করতে হবে না। i h cos lx হবে, আর 3 নম্বর হচ্ছে তোমার যদি lz lx করো, সেটা হচ্ছে i h cos ly হবে, এইটা এইটা। আর এটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার l স্কয়ারের সঙ্গে lx ইকুয়াল টু l স্কয়ারের সঙ্গে ly, আর হচ্ছে l স্কয়ারের সঙ্গে lz, এটা ক্যালকুলেট করো, সেটা 0 হবে, সেটা তুমি দেখাবে। আচ্ছা, 6 নম্বর তুমি যেটা দেখাবে সেটা হচ্ছে যে এই যে রেজিং এবং লোয়ারিং অপারেটর a মাইনাস a প্লাস এই কমিউটেটরটাকে ক্যালকুলেট করবে, সেটা তোমার 1 বেরোবে, দেখাবে, যেখানে a প্লাস অ্যান্ড a মাইনাস আর দ্য raising and lowering operator respectively, এটা তুমি দেখাবে। 7 নম্বর দেখাবে যে পাউলিস মানে so that Pauli spin matrices anti-commute, so that Pauli spin matrices anti-commute, সেটা দেখাবে তুমি। আচ্ছা, এবারে তুমি যেটা করবে সেটা হচ্ছে যে রাইট ডাউন দ্য এক্সপ্রেশনস অফ এই স্পিনের করসপন্ডিং স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের এক্স কম্পোনেন্ট, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ওয়াই কম্পোনেন্ট, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম জেড কম্পোনেন্ট, আর এস স্কোয়ার, হ্যাঁ এইটা, এই অপারেটরগুলো পরে স্পিন হাফ পার্টিকেল, মানে লেসে একটা ইলেকট্রনের জন্য তুমি জাস্ট এদের এক্সপ্রেশনগুলো লিখবে, অ্যান্ড হেন্স সো দ্যাট, তারপর সেখান থেকে সেটা দেখাবে সো দ্যাট এই এস এক্স এস ওয়াই, সেটা দেখবে আই এইচ কস তোমার এস জেড বেরোচ্ছে, এস ওয়াই এস জেড সেটা হচ্ছে তোমার আই এইচ কস এস এক্স বেরোবে, অ্যান্ড এস জেড এস এক্স এইটা তোমার হচ্ছে তোমার আই এইচ কস এস ওয়াই বেরোবে, এইটা আর কি, সো দ্যাট এইটা একটা। আর 2 নম্বর হচ্ছে ওইটা হবে এ স্কোয়ারের সঙ্গে এস এক্স, মানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যে টাইপের কমিউটেশন রিলেশন ওবে করে, এখানে এক্স্যাক্টলি তাই, এস স্কোয়ারটা এস ওয়াই কমিউটেটর আর এস স্কোয়ারটা এস জেড কমিউটেটর, এইটা, এইগুলো তোমার বেসিক্যালি 0 বেরোবে। এগুলো তুমি দেখবে, মানে পাউলি স্পিন ম্যাট্রিসেসটা দেখবে নেট থেকে বা কোথা থেকে, সেই পাউলি স্পিন ম্যাট্রিসের টার্মসে হচ্ছে এস এক্স এস ওয়াই এস জেড কে কেমন করে এক্সপ্রেস করা আছে দেখবে, তারপর তোমার ম্যাট্রিক্স গুণ করে তুমি জাস্ট দেখাবে যে এই করসপন্ডিং কমিউটেশন রিলেশনগুলো কিরকম ভাবে স্যাটিসফাইড হয়েছে। কত নম্বর হলো? 8 নম্বর। আচ্ছা, 9 নম্বর যে যে কমেন্ট অন দ্য স্টেটমেন্ট, কমেন্ট অন দ্য স্টেটমেন্ট, সেটা হচ্ছে যে ইফ operator A commute with operator B and B commute with at operator C, then A must commit with C. তো A B এর সাথে কমিট করছে, B C এর সাথে কমিট করছে, তাহলে A অবশ্যই C এর সাথে কমিট করবে। তাহলে এই যে স্টেটমেন্টটা আছে, সেই স্টেটমেন্টটার উপর তোমাকে কমেন্ট করতে বলা হয়েছে। যদি ঠিক হয় তাহলে প্রমাণ করবে এটা ঠিক, যদি ভুল হয় কেন ভুল তুমি সেটা প্রমাণ করবে। আচ্ছা, 10 নম্বর হচ্ছে ধরো এরকম আমি একটা বললাম যে যে ধরো AB কমিউটেটর ইকুয়াল টু
জিরো, এ বি এর সাথে কমিউট করে। তাহলে তুমি জাস্ট যেটা বের করতে দিচ্ছি যে প্রবলেমটা হচ্ছে যে ইফ এ বি কমিউটেড ইকুয়াল টু জিরো, দেন হাউ অ্যাকুরেটলি one can measure the classical observable B in the eigenstate of A। এটা এটা তুমি করবে, হ্যাঁ এটা করবে। আচ্ছা, আর একটা জিনিস তুমি করবে, সেটা হচ্ছে যে যেটা মানে আজকে যেভাবে করিয়েছি তার বেশি তুমি করতে পারবে বলে আমি দিচ্ছি, সেটা কম্পিটিশনের সাথে সম্পর্ক নেই। সেটা হচ্ছে এই যে, আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তুমি ফাইন্ড এক্স ই টু দি পাওয়ার পি এক্স, এইটা 2 নম্বর হচ্ছে এক্স সাইন পি এক্স, আর 3 নম্বর হচ্ছে এক্স কস পি এক্স, 4 নম্বর হচ্ছে এক্স এল এন 1 প্লাস পি এক্স, 1 প্লাস মাইনাস পি এক্স। এই কমিউটেটরগুলো বের করতে বলছি। হ্যাঁ, এক্স এর সঙ্গে ই টু দি পাওয়ার পি এক্স এই কমিউটেটর বের করবে, এক্স এর সঙ্গে সাইন পি এক্স কমিউটেটর বের করবে, এক্স এর সঙ্গে কস পি এক্স কমিউটেটর বের করবে, এক্স এর সঙ্গে এল এন 1 প্লাস মাইনাস পি এক্স এই কমিউটেটর বের করবে। দেখ অনেকগুলো প্রবলেমই দেওয়া হয়েছে, এক সপ্তাহের জন্য যথেষ্ট। ও এক সপ্তাহ তো নয়, মানে তোমাদের লক্ষ্মী পুজো পর্যন্ত ছুটি থাকবে। হ্যাঁ, মানে কালকে থেকে ষষ্ঠী তো, লক্ষ্মী পুজো পর্যন্ত ছুটি, মানে বেসিক্যালি সামনের সপ্তাহে মঙ্গল এবং রবি এই দুদিনের ক্লাসই হচ্ছে না। হ্যাঁ, তারপরে সপ্তাহ থেকে আবার অ্যাজ ইউজুয়াল ক্লাস তোমার হবে। তা দেখো আমরা যা বলেছি তাতে সবকিছু তোমার কাছে পরিষ্কার হয়েছে কিনা। আমি একটু বেশি প্রবলেম দিয়ে দিলাম, একটুখানি যেগুলো বিএসসিতে তোমরা পড়ে ফেলেছো আর কি, সেইগুলো আমি জাস্ট তোমাকে প্রবলেম হিসেবে দিয়ে ব্যাপারটাকে কভার করে ফেলছি। তুমি দিনের শেষে দেখবে যদি প্রবলেমগুলো সব ঠিক ঠিক করে করো, আর আমি কিছু অ্যাডিশনাল জিনিসপত্র পড়াচ্ছি আর কি, সব মিলে তোমার পুরো জিনিসটা হয়ে যাবে। হ্যাঁ, মানে তুমি কিন্তু এই যে মানে এই যে নর্মাল কম্পিউটেশন, অ্যালজেব্রা, কম্পিউটেশন ডিটেলস, এগুলো সব বিএসসিতে ভালো করে পড়া হয় আর কি, সেইগুলো তুমি একটু নিজে নিজে করে নেবে। আর কিছু জিনিসগুলো যেগুলো বিএসসিতে কভার করা হয় না, সেগুলো তো আমি আমার মতো করে করে দিচ্ছি আর কি। কিন্তু তোমার ওভারঅল শেখাটা কিন্তু তোমার এই প্রবলেমগুলো পুরোটাকে করা, তার সাথে আমার ক্লাসটা পুরোটাকে ম্যানেজ করলে তুমি পুরো জিনিসটাকে হবে আর কি। তাহলে এই মোটামুটি এখানে আজকে শেষ করে দেওয়া যাক। এন্ড অফ লেকচার। বলো, কারো যদি কিছু কিছু কমেন্টস থাকে বা কিছু বলার থাকে বলে নাও।